প্রস্তাবটা আমাদের নয়। ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু সারা বছর গাধার খাটুনি। এই রে, এখানে একটা কথা কিন্তু বলে নেওয়া দরকার। উপমাটা আমাদের নয়, তার নিজেরই দেওয়া। যাকে যেটা বলছিলাম, সুন্দরবাবু সারা বছর গাধার খাটুনি খাটবার পর 1 মাস ছুটির এক হুকুমনামা হস্তগত করেছেন। তিনি এই দুর্লভ ছুটিটার সদ্ব্যবহার করতে চান। অতএব এসে প্রস্তাব বা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমি যদি কলকাতার বাইরে দৌড় মেরে 1 মাস ধরে হাওয়া খাওয়ার চেষ্টা করি, তাহলে তোমরাও কি আমার সঙ্গে যোগ দিতে পারবে? আমি বললুম, আমার আপত্তি নেই। জয়ন্তকে জিজ্ঞাসা করুন ওর কি মত। জয়ন্ত বললে, সুন্দরবাবুর মতন পেশাদার গোয়েন্দা যখন বায়ু ভক্ষণ করবার জন্য প্রস্তুত, তখন আমার মতন শৌখিন গোয়েন্দাই বা অপ্রস্তুত হবে কেন? সুন্দরবাবু খুশি হয়ে বললেন, হুম, তাহলে প্রস্তুত হও। আগামী পরশুই আমরা যাত্রা করব। কিন্তু কোথায়? যেখানে সেখানে নাকি? আরে পাগল না মাথা খারাপ, পুরীতে। তথাস্তু। পুরীর সমুদ্রের ধারে সুন্দরবাবুর এক বন্ধুর চমৎকার একখানি বাড়ি ছিল। আজ 7 দিন সেখানেই বাসা বেঁধে লবণাক্ত বায়ুভক্ষণ ও দিগন্তব্যাপ্ত সমুদ্র নীলিমা দর্শন করছি। ঘরমুখো হেও বাঙালি অকবি ও সুকবিরা সমুদ্রকে পেলেই উচ্ছ্বসিত প্রাণে ঝুড়ি ঝুড়ি পদ্য ও গদ্য লিখে ফেলেছেন। কাজেই আমি আর সেই পুরনো কাসুন্দি ঘাটব না। সেখানে আমাদের দৈনিক জীবনযাত্রাতেও তেমন কিছু নতুনত্ব ছিল না। সামান্য যেটুকু ছিল, এখানে তার অল্প স্বল্প নমুনা নেওয়া দরকার। রবীন্দ্রনাথের ভাষায় যখন রাত্রি এসে মিশতে চায় দিনের পারাবারে, জয়ন্ত তখনই সাজ পোশাক পরে নিয়ে বেরিয়ে পড়ত প্রাতঃকালীন ভ্রমণে। আমি তার স্বভাব জানতাম, কাজেই ডাকাডাকি করবার আগেই উঠে প্রস্তুত হয়ে থাকতাম। কিন্তু ভারী ঝামেলা পোহাতে হতো সুন্দরবাবুকে নিয়ে। তাকে ঘুম থেকে ওঠানোর জন্য ধাক্কা মারলেই তিনি উ আ প্রভৃতি শব্দ উচ্চারণ করে এপাশ থেকে ওপাশে ফিরে শুতেন এবং তার নাক করে উঠত গর্জন। তখন বাধ্য হয়েই প্রয়োগ করতে হতো অব্যর্থ ঘুম তাড়ানিয়া ব্রহ্মাস্ত্র, অর্থাৎ এক বা একাধিক ঘটি কনকনে ঠান্ডা জল। এক একদিন তিনি মহাক্রুদ্ধ হয়ে বলে উঠতেন, বেরোও তোমরা, দূর হও, চুলো হয়ে যাও। আমি বেড়াতে যাব না। রাতের এই অন্ধকারে উন্মত্ত ছাড়া কেউ হাওয়া খেতে যায়? আমি হয়তো বলতুম, রাত্রি নয় দাদা, এটা হচ্ছে উষাকাল। এই সময় সমুদ্রের ধারে গিয়ে হাওয়া খাওয়ার মানে দুধ থেকে শটটুকু তুলে নিয়ে টুক করে খেয়ে ফেলা। জয়ন্ত বেশ গম্ভীর ভাব দেখিয়ে বলে উঠত, চলো এ মানিক, আজ আমরা দুজনেই বেরিয়ে পড়ি। দরকার নেই বেতো গেতো ঘুম কাতুরে বুড়ো সুন্দরবাবুকে। কিন্তু তারপর আমরা দুই বন্ধু বাইরের দিকেই পদচারণা করতে না করতেই সুন্দরবাবু ধর্মড়িয়ে উঠে বসতেন। বলতেন, দাঁড়াও বাপু দাঁড়াও, অতটা মেজাজ না দেখালেও চলবে। নিজের হাতে যখন খাল কেটে কুমির এনেছি, তখন আর উপায় কি? মরি বাঁচি, তোমাদের সঙ্গে যেতেই হবে। তারপর বেড়াতে বেরোনো। সমুদ্র ধারে তখন আলো আধারির ফিনফিনে পর্দা ছিঁড়ে চোখ চালালেই আবছা আবছা খানিক দেখা যায় এবং অনেকটাই দেখা যায় না। সে এক অভাবিত অদ্ভুত দৃশ্য। দিকচক্রকাল জুড়ে বিরাজ করছে যেন কোনো বিশ্বব্যাপী হিংস্র, ক্ষুধার্ত ও মহাকায় দানব। সে যেন গোটা পৃথিবীটাই এক গ্রাসে উদরস্থ করতে চায় এবং কণ্ঠে তার শত শত বজ্রের গর্জনে বারংবার ফুটে ফুটে ওঠে কি যেন এক অজানা বীভৎস প্রলাপ। আতঙ্কে বুক কাঁপে, সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে। সর্বোপরি আর একটা ব্যাপার অনুভব করা যায়। এই ধ্বনি প্রতিধ্বনির জগতে আর সব ছাড়িয়ে বেজে বেজে ওঠে যেন এক মহা অমঙ্গলের ভয়াবহ মৌন সঙ্গীত। অশান্ত তরঙ্গের ছন্দে ছন্দে সে যেন সর্বদাই কানে কানে বলতে চায়, সর্বনাশ করব, আমি তোমার সর্বনাশ করব। সুন্দরবাবু খুঁতখুত করেন, বলেন, তোমরা ভালো করে আলো ফুটবার আগেই বেরিয়ে পড়ো কেন বলো দেখি? আমার একটুও ভালো লাগে না, গা চমচম করে, মনটাও ভয় যেন নেতিয়ে পড়ে। এমনই প্রায় কাণ্ড হয় প্রত্যহই। আমাদের গা শোয়া হয়ে গেছিল।
তখন নীল সায়রের আলোর শতদল তার পাপড়িগুলি মেলিয়ে দিয়েছে, চারদিক ফর্সা হয়ে আসছে। সমুদ্র সৈকতের বালু কপটের দিকে দৃষ্টিপাত করে জয়ন্ত বললে, দেখো মানিক, সমুদ্র তীরের বালুতটের দিকে ভালো করে তাকালে দেখতে পাবে শত শত পদচিহ্নের কত বিচিত্র কাহিনী। শিশু, বালক, যুবা, প্রৌঢ় আর বৃদ্ধ স্ত্রী পুরুষের পদচিহ্নে পদচিহ্নে তাদের আত্মকাহিনী রচনা করে চোখের সামনে ছড়িয়ে দিয়ে গেছে। তাদের কেউ ছুটেছে, কেউ সাবধানে সন্তর্পণে পা ফেলেছে, কেউ লাফালাফি করেছে, কেউ আচার খেয়েছে, কেউ বা মনের আনন্দে বালির ওপরে গড়াগড়ি দিয়েছে। আবার একাধিক ব্যক্তি করেছে পরস্পরের সঙ্গে মল্লযুদ্ধ। এইসব তো খুব সহজেই ধরা পড়ে, কিন্তু শ্রেষ্ঠ পদচিহ্ন বিশারদরা পায়ের ছাপ দেখে অনায়াসেই বলে দিতে পারেন কেউ রোগা না মোটা, তার বয়স কত আন্দাজ, সে কেন দৌড়েছে বা দাঁড়িয়েছে বা বসে পড়েছে, এমনই আরও অনেক কথা। অস্ট্রেলিয়া, আমেরিকা ও আফ্রিকার বুনো আদিবাসীরা এ বিষয়ে আশ্চর্য দক্ষতা দেখিয়ে বিখ্যাত হয়েছে। নাগরিক, সভ্য ও শিক্ষিত গোয়েন্দারা বহু চেষ্টা করেও তাদের সমকক্ষ হতে পারেনি। এখনও অস্ট্রেলিয়ার অরণ্য প্রদেশে তাই পলাতক অপরাধীদের সন্ধান ও গ্রেপ্তার করবার জন্য নিয়মিত মাইনে দিয়ে সরকার থেকে এইসব পদচিহ্ন বিশারদ আদিবাসীদের নিযুক্ত করা হয়। সুন্দরবাবু বিকৃত মুখে বললেন, গোয়েন্দার পেশা কিছুদিনের জন্য ভুলব বলেই ছুটিতে পুরীর সমুদ্র তীরে ছুটে পালিয়ে এসেছি, কিন্তু এখানে এসেও কি তোমরা গোয়েন্দা আর অপরাধীদের নিয়ে সেই পুরনো কাসুন্দি ঘেটে আমায় জ্বালিয়ে মারবে? এই জন্যই তো বলে থাকে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। এসব থামাও বাবা, এসব থামাও। আমি বললুম, ভয় নেই সুন্দরবাবু, ভয় নেই। বন্ধুবর জয়ন্ত আজ অন্তত পদচিহ্ন নিয়ে কোনো মৌলিক গবেষণা করতে পারবে না। কেন পারবে না? সমুদ্র তীরে কোনো পদচিহ্নই নেই। কাল রাতে অত যে ঝড় বৃষ্টি হয়েছিল সে কথা ভুলে গেলেন নাকি? রাত 3টে, 3:30টার আগে তো ঝড় জল থামেনি। সমুদ্রের তীরের সমস্ত পায়ের দাগ নিশ্চয়ই ধুয়ে মুছে গেছে। যাক, বাঁচা গেল বাবা। কিন্তু সঙ্গে সঙ্গে জয়ন্ত খিলখিল করে হেসে উঠে বললে, মোটেই বাঁচলেন না সুন্দরবাবু। বালির উপরে দেখুন পদচিহ্ন। মানিক, তুমিও দেখো। জয়ন্ত আরও বললে, দেখছি আমাদেরও আগে অন্তত ভোর 5টার সময়ও লোকে সমুদ্র তীরে বেড়াতে আসে, আর একজন নয়, আর একজনেরও পায়ের দাগ দেখা যাচ্ছে যে। প্রথম পদচিহ্নগুলো বালির উপরে গভীরভাবে বসে গিয়েছে, নিশ্চয়ই কোনো হৃষ্টপুষ্ট ভারী ওজনের লোকের পায়ের ছাপ। লক্ষ্য করে দেখো মানিক, দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন অপেক্ষাকৃত অগভীর, দেখে মনে হয় সে রোগা আর মাথায় খাটো। আরও সন্দেহ হয় সে খুব আলতোভাবে পা ফেলে সন্তর্পণের প্রথম ব্যক্তির পেছনে পেছনে অগ্রসর হয়েছে। কিন্তু কেন? পদচিহ্নগুলো ধরে তাড়াতাড়ি খানিকটা এগিয়ে গিয়ে জয়ন্ত আবার বললে, প্রশ্নের উত্তর পাওয়া গেছে। প্রথম ব্যক্তি এই পর্যন্ত এসেই আর এগোতে পারেনি, ধরাস করে বালির ওপরে আছাড় খেয়ে পড়েছে। এই দেখুন সুন্দরবাবু, বালির ওপরে একটা মানুষের দেহের ছাপ। সে আর উঠে দাঁড়ায়নি, কারণ তার পদচিহ্ন আর চোখে পড়ে না। কিন্তু দ্বিতীয় ব্যক্তির পদচিহ্নগুলো বরাবর সমুদ্রের দিকে চলে গেছে, আর সেই সঙ্গে বালির ওপরে পড়েছে একটা ভারী মোট বা দেহ টেনে নিয়ে যাওয়ার চিহ্ন। তাই তো, ব্যাপারটা দেখছি ক্রমেই অধিকতর চিত্তাকর্ষক হয়ে উঠছে। এতক্ষণ জয়ন্তের চক্ষু বালির ওপরেই নিবন্ধ ছিল। এইবারে সে সোজা হয়ে সমুদ্রের দিকে ফিরে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়ে দেখেই সচমকে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখুন দেখুন, মানিক দেখো, জলের কাছ বরাবর একটা মানুষের দেহ পড়ে আছে না? সুন্দরবাবু সেদিকে না তাকিয়েই নির্বিকারের মতো বললেন, বোধহয় কেউ আরাম করে বালির বিছানায় শুয়ে নিদ্রাসুখ উপভোগ করছে। জয়ন্ত মাথা নেড়ে বললে, বাড়িতে নিজের বিছানাতেও অমন অস্বাভাবিকভাবে হাত পা দুদিকে ছড়িয়ে কেউ শুয়ে থাকে না। তারপর দেখছেন ওর মাথা দিয়ে এখনও হু হু করে রাঙা রক্তের মতো কি যেন বেরিয়ে আসছে। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, আমি কিছুই দেখব না, আমি কিছুই দেখতে চাই না। এ মামলা আমার ঘাড়ে চাপবে না। এ হচ্ছে দস্তুর মতো উড়িষ্যা। সত্যি ভাই জয়ন্ত,
তুমি দয়া করে ফিরে চলো। উড়িয়া পুলিশ তাদের মামলা নিয়ে যত খুশি মাথা কামিয়ে মরুক, আমরা এখানে এসেছি খালি ছুটির আনন্দ উপভোগ করতে। তাছাড়া আমি আর কিছুই করব না। তুমি মাথা খুললেও নয়। কিন্তু জয়ন্ত তো পেশাদার পুলিশ নয়। তার মাথার টনক নড়েছে। জাগ্রত হয়েছে তার আগ্রহ ও কৌতূহল। সুন্দরবাবুর দিকে ভ্রুক্ষেপ না করে সে হনহনিয়ে এগিয়ে গেল। তার সাথে আমিও এগিয়ে গেলাম। একটা মোটা সোটা লম্বা চওড়া দেহ পড়ে রয়েছে জলের ধার বরাবর বালির ওপরে উপুড় হয়ে, এবং তার মাথার পেছন দিকে একটা বৃহৎ ও ভয়াবহ ক্ষতচিহ্ন। মস্তকের অনেকখানি অংশ যেন উড়ে গিয়েছে এবং দরদর ধারে নির্গত হচ্ছে রক্তের ধারা। দেখলে বুক শিউরে ওঠে। জয়ন্ত নিজের মনেই বলে উঠল, বালির ওপরে সন্তর্পণে পা ফেলে আসছিল যে দ্বিতীয় ব্যক্তি, চুপি চুপি এসে পেছন থেকে নিশ্চয়ই সে গুলি ছুঁড়েছে। তারপর প্রথম ব্যক্তির প্রাণহীন দেহ বালিতে আছড়ে পড়তে সেটাকে টানতে টানতে সে সমুদ্রে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসছিল, কিন্তু হঠাৎ এখানেই লাশ ফেলে গা ঢাকা দিয়েছে। কিন্তু কেন? তারপর বালির ওপরে পদচিহ্নগুলির দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করে আবার জয়ন্ত বললে, রহস্যটা যেন বুঝতে পারছি। এখান থেকে ফিরতি পদচিহ্নগুলো হঠাৎ লাশটা ফেলে খানিকটা দৌড়ে গিয়েই আবার থেমে দাঁড়িয়ে পড়েছে। তারপর হন হন করে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে বটে, কিন্তু আর দৌড়য়নি। মানে, পদচিহ্নগুলো ভালো করে লক্ষ্য করলে তুমিও সবটা বুঝতে পারবে। কিন্তু খুনি হঠাৎ লাশ ফেলে দৌড় মেরেছিল কেন? খুব সম্ভব অন্য কারো সাড়া পেয়েছিল। আমি বললাম, জয়ন্ত, লাশের ভয়ানক ক্ষতচিহ্নটা তুমি ভালো করে দেখেছো কি? দেখেছি। অসাধারণ ক্ষতচিহ্ন, এবং তার মূলে আছে কোনো অসাধারণ অস্ত্র। সুন্দরবাবু ভারী গলায় বললেন, ভেবেছিল মুখ খুলব না, কিন্তু তোমাদের এইসব ছেলে মানুষের কথা শুনে মুখ না খুলে আর করি কি? আপনি মুখ খুলে কি বলতে চান? খুব কাছ থেকে কেউ ছররা ভরা বন্দুক ছুড়লেও এমনই ভয়ঙ্কর ক্ষত হওয়া অসম্ভব নয়। জয়ন্ত মৃদু হেসে বললে, সম্ভব অসম্ভবের কথা ছেড়ে দিন, কিন্তু মনে রাখবেন কোন সময় এই খুনটা হয়েছে। রাত প্রায় 3:30 পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। সে সময় সমুদ্র তীরে কারোর উপস্থিতি সম্ভবপর নয়। লাশের জামা কাপড়ও শুকনো। পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় মৃত ভদ্রলোক নিশ্চয়ই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ধরুন, ঘড়িতে তখন ভোর 5টা, কেননা লাশের ক্ষতস্থানের রক্ত এখনো বন্ধ হয়নি। অর্থাৎ খুন হয়েছে অল্প খানিকক্ষণ আগে। ভোরবেলায় সমুদ্রের ধারে কিছু লোক চলাচল হতে পারে। এমন সময় একটা বন্দুক কাঁধে করে বাইরে বেরোবে কোনো অপরাধী এতটা নির্বোধ কিন্তু নয়। তাহলে তোমার মতে খুনি কোন অস্ত্র ব্যবহার করেছে? আমি বললুম, রিভলভার। জয়ন্ত বললে, হতে পারে। সুন্দরবাবু বললেন, হতে পারে কেন? তুমিও তাহলে নিশ্চিত নও? আমি নিশ্চিত। মাথার এতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার আমি দেখিনি। আমি দেখেছি। তুমি দেখেছো? 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভারের নাম আপনি শুনেছেন? আমি এক সাহেবের কাছে দেখেছিলাম। তার চেয়ে শক্তিশালী রিভলভার পৃথিবীতে আর নেই। তার গুলি ছোটে 2700 গজ পর্যন্ত। তার গুলি ইটের দেওয়ালও ভেদ করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ভয়াবহ অস্ত্র এদেশীয় অপরাধীদের হাতে আসবে কেমন করে? হ্যাঁ, তোমার ম্যাগনাম রিভলভারের প্রতাপ শুনেই আমার আক্কেল গুরুম হয়ে যাচ্ছে। আমি সুন্দরবাবুকে একটু খেপিয়ে দেবার জন্য বললাম, আক্কেল গুরুমের কথা কি ভাবছেন দাদা? একবার টাক গুরুমের কথাটা ভাবুন দেখি। সুন্দরবাবু সন্দিগ্ধ কণ্ঠে বললেন, টাক গুরুম? টাক গুরুম আবার কি দ্রব্য? টাক গুরুম কি দ্রব্য জানেন না? মনে করুন, সেই ম্যাগনাম রিভলভারের একটা গুলি মহাশয়ের মাথা জোড়া ওই টাকের ওপর যদি ছিটকে এসে পড়ে, তাহলে ওই বিরাট টাকের সামান্য একটি টুকরো কি আর পারবে কারো দৃষ্টি আকর্ষণ করতে? বলেই আমি চট করে পাশের দিকে ঝাঁপ খেলুম, কারণ সুন্দরবাবু হঠাৎ সগর্জনে,
মানিক বলে চেঁচিয়ে এবং দুই হাতে দুই ঘুষি পাকিয়ে আমাকে আক্রমণ করতে উদ্যত হয়েছিলেন। জয়ন্ত হাত তুলে বললে, শান্ত হন সুন্দরবাবু, আমার অনুমান সত্য নাও হতে পারে। সুন্দরবাবু রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, চুলোয় যাক তোমার অনুমান, যখন তখন ওই হনুমান মানিকের মুখ না আমি আর সহ্য করতে পারবো না। ওই পাজির পাজারা লক্ষ্মীচারাকে আমি এখন খুন করে ফেলবো। আমি বললুম, হা ভগবান, শেষটা কি গোয়েন্দারাজ সুন্দরবাবু আসামি ধরা পেশা ছেড়ে দিয়ে নিজেই খুনি আসামি হওয়ার চেষ্টা করবেন? জয়ন্ত বললে, স্তব্ধ হও মানিক, অসময়ে রসিকতা ভালো লাগে না। এখানে এখনই একটা নৃশংস হত্যাকাণ্ড হয়ে গেছে। চোখের সামনে দেখা যাচ্ছে আসামির টাটকা পদচিহ্ন। অবহেলা বা বিলম্ব করলে শত শত লোকের অসংখ্য পদচিহ্নের চাপে সমস্ত প্রমাণ অদৃশ্য হয়ে যাবে। তাড়াতাড়ি দেখা যাক আসামির পদচিহ্নগুলো কোন দিকে কতদূর পর্যন্ত গেছে। বিস্তৃত বালু তটের তলার দিকে নীল সমুদ্রে ফেনিল লাফালাফি এবং ওপর দিকে একটি সংকীর্ণ পথের রেখা। সেই পথের দিকে অগ্রসর হয়েছে পদচিহ্নগুলো, কিন্তু তার অনুসরণ করে চোখ তুলতেই দেখা গেল পথের ওপরে জড়সড়ো হয়ে দাঁড়িয়ে আছে তিনজন প্রায় নগ্ন জেলে, এদেশে যাদের বলে নুলিয়া। নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বললে, তোমরা এখানে অমন ভয় ভয় দাঁড়িয়ে কেন? পুলিশের জন্যে। পুলিশের জন্যে? হ্যাঁ, এখানে খুন হয়েছে। পুলিশে কোনো খবর দিয়েছো তোমরা? খবর দেওয়ার জন্যে আমাদের দুজনকে পাঠিয়ে দিয়েই তবে আমরা অপেক্ষা করছি। লাশ দেখেছো? এখান থেকেই দেখতে পাচ্ছি, ভয়ে আমরা লাশের কাছে যাইনি। কারোকে দেখেছো ওখানে, মানে কোনো মানুষকে? হ্যাঁ হুজুর, একটি বাবুকে দেখেছি। মাথায় খাটো, রোগা? হ্যাঁ, ছোটোখাটো রোগা চেহারা। গায়ের রং? কালো। বয়স? বলতে পারি না। বাবুর মুখ ততটা বুড়োটে নয়, তবে মাথার চুল আর গোঁফ দেখলে মনে হয় বুড়ো। গোঁফ আর মাথার চুল পাকা বুঝি? একেবারে পাকা। দাড়ি নেই? না বাবুজি। পোশাক? কালো রঙের পাঞ্জাবি আর পাজামা। আচ্ছা, এবারে তোমরা লাশটা কিভাবে এসে দেখলে সে কথা বলো। আমরা পাঁচজনে খুব ভোরে রোজ যেমন বেরোই, আজকেও তেমনি কাজে বেরিয়েছিলাম। তখনও চারিদিকে ভালো করে ফর্সা হয়নি, খানিক তফাতে নজর চলে না। আমরা কজন গলা ছেড়ে গান গাইতে গাইতে আসছিলাম। হঠাৎ যেন মনে হলো একটু দূরে কে একজন ছুটতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়ল। তারপরেই দেখি সে তাড়াতাড়ি হনহন করে পা চালিয়ে আমাদেরই দিকে এগিয়ে আসছে। জয়ন্ত বাধা দিয়ে বললে, একটু থামো, একটা কথা জানতে চাই। কি কথা? বন্দুকের শব্দ শুনেছে কেউ? না, শুনিনি তো। ভালো করে ভেবে দেখো। কিচ্ছু শুনিনি। লোকটির হাতে বন্দুক টন্দুক কিছু দেখেছিলে? না। কিন্তু বন্দুকের শব্দ নিশ্চয়ই হয়েছিল। তাহলে দূর থেকে আমরা শুনতে পাইনি। হুজুর একটা কথা ভুলে যাচ্ছেন কেন? সমুদ্র এখানে গুরুম গুরুম করে সর্বদাই যেরকম কামান ডাকছে, তাতে কোনো বন্দুকের শব্দ তার ভেতরে শোনা যাবে না। হ্যাঁ, তা বটে। আচ্ছা, তারপর কি হলো বলো। এক ভদ্রলোক যেন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন। তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, বাপরে, একটা লোক এখানে খুন হয়েছে। খুন? কে খুন হয়েছে? কে খুন হয়েছে জানি না, কিন্তু তার লাশ ওইখানে পড়ে রয়েছে। উহ, সে কি দৃশ্য! আমরা ভালো করে দেখলুম, একটা মানুষের দেহ বালির ওপরে পড়ে রয়েছে বটে। ভদ্রলোক তখন বললেন, তোমাদের মধ্যে চারজন এইখানে পুলিশ না আসা পর্যন্ত লাশ আগলে দাঁড়িয়ে থাকো, নইলে বিপদে পড়বে। আর একজন ছুটে গিয়ে থানায় খবর দাও। আমি বললুম, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, থানায় গিয়ে খবরটা আপনিই দিন না। তিনি আঁতকে উঠে বললেন, ও বাবা, যা দেখেছি তাতেই আমার বুকের রক্ত জল হয়ে গেছে। তার উপরে আবার ওই নিয়ে থানায় ছুটোছুটি আমার সহ্য হবে না। দেখছো না আমি বুড়ো সুড়ো মানুষ। এই বলে আঙুল তুলে দেখালেন নিজের মুখের পাকা গোঁফ আর পাকা চুল। তারপরে
আমাদের আর কিছু বলবার ফাঁক না দিয়েই তাড়াতাড়ি প্রায় একরকম দৌড়েই ওদিকে কোথায় যেন চলে গেলেন। জয়ন্ত বাঁ দিকে মুখ ফিরিয়ে বালুতটের দিকে তাকিয়ে বললে, দেখছি বাবুটি পথের ওপরে ওঠেনি, বালির ওপর দিয়ে হেঁটে গেছে। হ্যাঁ হুজুর, বোধহয় তার সামনের দিকে পথ জুড়ে আমরা দাঁড়িয়েছিলাম তাই। আচ্ছা, লক্ষ্য করে দেখেছো কি বাবুটির জামা কাপড়ে রক্তের দাগ ছিল কিনা? একে অল্প আলো, তাই বাবুটির জামা কাপড় কালো রঙের। রক্তের দাগ থাকলেও সহজে ধরা যায় না। তবে আপনি বললেন বলে এখন মনে হচ্ছে বাবুর জামার হাতা আর তলার দিকটা ভেজা ভেজা ছিল। আমার দিকে ফিরে জয়ন্ত চুপি চুপি বললে, খুনি কিরকম চালাক লোক বুঝেছ? সে কালো রঙের পোশাক পরে এসেছিল, তার ফলে একসঙ্গে দুই উদ্দেশ্য তা সিদ্ধ হয়েছে। প্রথম, আবছা আলো বা প্রায় অন্ধকারে কারো চক্ষু সহজে তাকে আবিষ্কার করতে পারবে না। দ্বিতীয়, কালো জামায় রক্ত লাগলেও হঠাৎ কারো দৃষ্টি আকর্ষণ করবে না। জামা ভিজে হলেও হতে পারে সমুদ্রের তীর, জলে ভিজে গেছে। সতর্ক হয়েও কিন্তু তবু সে কিছু কিছু বোকামি করে ফেলেছে। কীরকম? সব বলবার সময় নেই। একটা বোকামি হচ্ছে এখানে এসে ওপরে রাস্তায় না উঠে বালির ওপরে পায়ের দাগ এঁকে সে আমাদের দেখিয়ে দিয়েছে তার গন্তব্যস্থল কোন দিকে। এসো, আমরা এখন সেই বোকামি সুযোগ গ্রহণ করি। আচম্বিতে সুন্দরবাবু আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, যাক বাবা, বাঁচা গেল। তার মানে? আর আমাদের পরের চরকায় তেল দিতে হবে না। পায়ের দাগ থেকে চোখ তুলে এবার জয়ন্ত সুতলে, আপনার এতটা বিকট আনন্দের কারণ কি সুন্দরবাবু? তারা এসে পড়েছে। তারা? কারা? উড়িয়া পুলিশ বাহিনী। তাতে হয়েছে কি? আমরা তো তাদের কাছে বাধা দিচ্ছি না। এসো মানিক, আমরা নিজেদের কাজ করি। যেও না জয়ন্ত, যেও না। আমার সঙ্গে এতদিন ঘর করেও দেখছি পুলিশকে তোমরা আজও ভালো করে চেনোনি। এসব হাঙ্গামা একটু আগেই চুকিয়ে দিয়ে পালাতে যখন পারোনি, পুলিশ আর এখন তোমাদের অনুকুস্থল থেকে এক পা নড়তে দেবে না। তখন সমুদ্র তীরে বায়ুভক্ষক ও স্থানার্থীর দল বেড়ে উঠেছিল ধীরে ধীরে। সুন্দরবাবুর কথায় ভ্রুক্ষেপ না করে জয়ন্ত আর আমি চেষ্টা করলাম তাদের দলে মিশে যেতে। পথের ওপর দিয়ে আসছিল ৮-১০ জন পুলিশের লোক, পেছনে পেছনে ভয়ে ভয়ে দুজন নুলিয়া। জয়ন্তের সঙ্গে আমি কয়েক পা এগোতে না এগোতেই ইন্সপেক্টরের পোশাক পরা এক ব্যক্তি চড়া গলায় কড়া হুকুম স্বরে দিলে, কোথা যাও, দাঁড়াও। অগত্যা আমাদের গতি রুদ্ধ হলো। সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলাম তার মুখ বেশ প্রফুল্ল। ইন্সপেক্টর কর্কশ কণ্ঠে বললেন, কে তোমরা? সুন্দরবাবু তাড়াতাড়ি ইন্সপেক্টরের দিকে এগিয়ে চাপা গলায় কিসব বলতে লাগলেন। বোধহয় নিজের ও আমাদের পরিচয় দিলেন, কারণ সঙ্গে সঙ্গে ইন্সপেক্টরের মৌখিক ভাবের বড় একটা পরিবর্তন হল। তিনি দু হাত তুলে সকলকে নমস্কার জানিয়ে বিনীতভাবে মোলায়েম স্বরে বললেন, এ মামলায় আপনাদের মতো লোকের সাহায্য পাবো, এ আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। তারপর আপনারা কি কোনো বিশেষ সূত্র আবিষ্কার করতে পেরেছেন এই হত্যাকাণ্ডের? জয়ন্ত অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করলে। যা বললেন তা তো ভয়ানক কথা। দাঁড়ান, আগে সচক্ষে লাশটা দেখি। জয়ন্ত বললে, তারও আগে একটা কাজ করলে ভালো হয়। ক্রমেই ভিড় জমতে শুরু করেছে। পায়ের দাগগুলো রক্ষা না করতে পারলে সব নষ্ট হয়ে যাবে। ঠিক বলেছেন, দাঁড়ান আগে সেই ব্যবস্থাই করি। ফিরে এসে ইন্সপেক্টর বললেন, এইবারে চলুন লাশটাকে পরীক্ষা করা যাক। হ্যাঁ, ভালো কথা। আপনারা কেউ লাশটাকে নিয়ে ঘাটাঘাটি করেনি তো? সুন্দরবাবু উত্তপ্ত স্বরে বললেন, মশাই ভেবেছেন কি আমরা কলকাতা পুলিশের লোক কি নিরেট বোকা? আমরা কি জানি না এ হচ্ছে আপনাদের মামলা, লাশ ছোবার অধিকার আমাদের নেই? ইন্সপেক্টর লজ্জিত কণ্ঠে বললেন, ক্ষমা করবেন, ভুলে গিয়েছিলাম। তারপর লাশের ক্ষতস্থান দেখি তার চক্ষু স্থির। প্রায় ১ মিনিট কাল বোবার মতন দাঁড়িয়ে থেকে বিস্ফারিত চোখে তিনি বললেন,
ভয়ানক, ভয়ানক। কেউ কি ভদ্রলোকের মাথা লক্ষ্য করে কামান ছুঁড়েছিল? সুন্দরবাবু বললেন, আমি ভেবেছিলুম শটগান, অর্থাৎ ছড়া ভরা বন্দুক। তাও অসম্ভব নয়। জয়ন্ত বললে, না, রিভলভার। বলেন কি মশাই, এমন রিভলভার আছে নাকি মানুষের মাথাটা প্রায় যা উড়িয়ে দিতে পারে? আছে, 357 ক্যালিবারের ম্যাগনাম রিভলভার। পৃথিবীতে ওর চেয়ে শক্তিশালী রিভলভার আর নেই। গুলি ছোটে 2700 গজ পর্যন্ত, ইটের দেওয়ালও ভেদ করতে পারে। বাবা, ওরকম রিভলভার আমি কখনো চোখেও দেখিনি। এতক্ষণ পরে লাশটাকে উল্টে দেওয়া হলো। সুন্দরবাবু তার মুখ দেখেই সচমকে বলে উঠলেন, এ কি, ইনি যে আবার চেনালো। ইন্সপেক্টর ব্যগ্র কণ্ঠে বললেন, আপনি একে চেনেন? কে ইনি? মহেন্দ্রনারায়ণ রায়চৌধুরী, পাকিস্তানের জমিদার, এখন কলকাতার স্থায়ী বাসিন্দা। আমাদের মতন এখানে হাওয়া খেতে এসেছেন। তাহলে ঠিকানাটা বলুন, আমাদের খবর দিতে হবে। এর সংসারে কে কে আছেন? কেউ নেই, বিবাহ করেননি, ভাই বোন কেউ নেই, একমাত্র ভগ্নী পরলোকে। ভগ্নীর এক ছেলে আছে, কিন্তু সে কোথায় কেউ তা জানে না। জয়ন্ত বললে, কেন? সেই মহেন্দ্রবাবুর অবর্তমানে সম্পত্তি লাভ করবে বটে, কিন্তু মাতাল, বখাটে আর জুয়ারি বলে অনেকদিন আগেই মহেন্দ্রবাবু তাকে বিদায় করে দিয়েছেন। তাকে আপনি দেখেছেন? না। তার নাম শুনেছেন কি? হ্যাঁ, মোহিতলাল। তার বয়স কত হবে বলতে পারেন? শুনেছি ওই 30-35। তাহলে প্রায় যুবক। তাছাড়া আর কি? বুঝেছি ভাইয়া, তুমি তার বয়স জানতে চাইছো কেন? সে বুড়ো হলে তুমি তার উপরে সন্দেহ করতে পারতে, কিন্তু সে বুড়ো নয়। তাকে সন্দেহ করবার কোনো উপায় নেই তোমার। নেই নাকি? না, আমার মতে অর্থ লোভে কেউ এই খুন করেছে। মহেন্দ্রবাবুর হাতের আঙুলে দুটো আংটি ছিল, একটা হীরার আর একটা পান্নার। ওর হাতে সোনার দামি কবজি ঘড়ি, পাঞ্জাবির বুকে ছিল মুক্ত বসানো সোনার বোতাম। সে সমস্তই লোপাট হয়েছে দেখছি। মানিব একটা বালির ওপরে পড়ে আছে বটে, কিন্তু ভেতরে একটা আদলাও নেই। এসব গিয়ে ঢুকেছে হত্যাকারীর পকেটে। ইন্সপেক্টরও বললেন, হ্যাঁ মশাই, স্পষ্টই বোঝা যাচ্ছে যে অর্থলোভী কেউ এই দুষ্কর্মটি করে এখান থেকে চটপট পিটটান দিয়েছে। জয়ন্ত হাসতে হাসতে বললে, সকলের মতোই আমার মত। এই খুনের কারণ অর্থলোভ। এখন কি করা উচিত? ইন্সপেক্টর বললেন, এখন খুনিকে অন্বেষণ করতে হবে আর কি। সে মহৎ উদ্দেশ্য নিয়ে কোন দিকে যাত্রা করবেন? আপাতত মহেন্দ্রবাবুর বাসার দিকে। জয়ন্ত বললে, আমার মতে সর্বপ্রথমেই অপরাধীর পায়ের ছাঁচ তুলে রাখা উচিত। আহা, সে তো রাখবই, আপনি না বললেও রাখবো। ও তো রুটিন বাঁধা কাজ। দেখুন, সমুদ্রের বালির ওপরে যারা খুন বা রাহাজানি করে তারা হচ্ছে একান্ত নির্বোধ। বালির পর তাদের সমস্ত গতিবিধির নিখুঁত নকশা তুলে রাখে। হয়তো অপরাধী এই বকামি করতো না, সময় থাকলে সমস্ত পদচিহ্ন বিলুপ্ত করে দিয়ে যেত, কিন্তু ঘটনাস্থলে নুলিয়াদের আবির্ভাবে সে চম্পট দিতে বাধ্য হয়েছে। তার পদচিহ্ন এখান থেকে বাদিকে গেছে। আসুন, আগে আমরা সেই চিহ্ন অনুসরণ করে যতটা সম্ভব এগিয়ে যাই, কারণ পরে এই সুযোগ আর পাওয়া যাবে না। একদম ঠিক কথা। হাজার হাজার লোক এখানে আনাগোনা করে, আধ ঘন্টার মধ্যে সমস্ত সমুদ্র তীরে জনাকীর্ণ হয়ে যাবে। তখন তাদের ঠেকিয়ে রাখা অসম্ভব। তখনও প্রথম উষার ঘোর ভাবটা চারিদিকে ছড়িয়ে আছে ফিনফিনে চাদরের মতো। দূরের দিকে তাকাতে গেলেই দৃষ্টি যেন হোঁচট খেতে চায়। অনতি দূরেও ভালো করে নজর চলে না। বালুকা তটের ওপরেই আমাদের চেয়ে খানিক তফাতে একটা লোক পাথরের মূর্তি মতন স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল, এটা বুঝতে কষ্ট হয় না। একটা নুলিয়া হঠাৎ বলে উঠল, হুজুর দেখুন। ইন্সপেক্টর সুদলে, কি দেখব? ওই ভদ্রলোককে। হ্যাঁ দেখছি। কে ও? যে ভদ্রলোক আমাদের থানায় খবর দিতে বলে গেলেন, তার পরনে ওই রকম জামা আর পাজামা ছিল।
ইন্সপেক্টর আচম্বিতে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে তীব্র দৃষ্টিচালনা করলেন। তারপর দেখতে দেখতেই বললেন, ওর জামা আর পাজামা রঙিন বটে, কিন্তু কালো কি অন্য কোনো গাঢ় রং এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না। সুন্দরবাবু বললেন, লোকটা মাথায় গান্ধী টুপির মতো একটা সাদা টুপি পরে আছে, কিন্তু টুপির তলায় আছে পাকা কি কাঁচা চুল তাও আন্দাজ করবার জন্যই। গোপ তো এত দূর থেকে দেখবারই উপায় নেই, কিন্তু হাবভাব দেখে লোকটাকে সন্দেহজনক বলেই মনে হচ্ছে। ইন্সপেক্টর বললেন, কোনো মামলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের চোখে সকলেই সন্দেহজনক। সুন্দরবাবু বললেন, একদম ঠিক কথা, ডাক দিন তবে লোকটাকে, আসতে বলুন এদিকে। ইন্সপেক্টর কণ্ঠস্বর যথাসম্ভব ভারিক্কি করে তুলে হাঁক দিলেন, এই, কে তুমি? কি দেখছো? এদিকে এসো। লোকটা ততস্থ হয়ে উঠল সেই ডাকে। তারপর শুনতে পাইনি এইরকম অন্যমনস্ক ভাব দেখিয়ে সুরসুর করে অন্যদিকে চলে যেতে লাগলো। ইন্সপেক্টর ব্যস্ত হয়ে বললেন, আরে আরে, আবার সরে পড়তে চাইছে? এই সেপাই, জলদি আসামি ভাগতায়, পাকড়ো পাকড়ো। দুজন পাহারাওয়ালা তৎক্ষণাৎ দৌড় মেরে লোকটাকে ধরতে গেল, কিন্তু সে মোটেই ধরা দিতে রাজি নয়। সেও দৌড় মারলে তৎক্ষণাৎ। পাহারাওয়ালাদের গতি দ্রুত হয়ে উঠল অধিকতর। পলাতকও পদচারণা করলে প্রাণপণে। তারপর ধাবমান লোকগুলো ক্রমেই অস্পষ্ট হয়ে সূর্যকরহীন উষাকালের ক্ষীণ আলোর আমেজমাখা ছায়ালোকের মধ্যে হারিয়ে গেল। সুন্দরবাবু উত্তেজিতভাবে ইন্সপেক্টরকে বারবার বলতে লাগলেন, সন্দেহজনক, খুবই সন্দেহজনক, ও বেটা খুনে না হয়ে যায় না। ইন্সপেক্টর বললেন, সন্দেহজনক তো বটেই, নইলে ওইভাবে পালাবে কেন? জয়ন্ত নির্লিপ্তের মতন শীষ দিয়ে ধরলে ভৈরবী রাগিনী, এবং আমি দিতে লাগলাম তার তালে তালে তুড়ি। সুন্দরবাবুর বিশ্বাস হলো জয়ন্ত ও আমি তাকে ব্যঙ্গ করছি। অভিমানে ফুলতে ফুলতে তিনি বললেন, এই ডামাডোলে এখন কি শীষ আর তুড়ি দেওয়ার সময়? কিন্তু সুন্দরবাবু এই গুরুতর অভিযোগ জয়ন্ত আর আমার কর্ণবিবরে প্রবেশ করবার পথ পেলে না। সুসাধনায় আমরা তখন মেতে উঠেছি। ইন্সপেক্টর হঠাৎ আহ্লাদে উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, ধরা পড়েছে, ধরা পড়েছে, আসামিকে নিয়ে ওরা ফিরে আসছে। দেখা গেল দুই পাহারাওয়ালা টেনে হিঁচড়ে নিয়ে আসছে জনৈক আসতে অনিচ্ছুক ব্যক্তিকে। দেখতে দেখতে তারা কাছে এসে পড়ল। সুন্দরবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু আসামির গান্ধী টুপির তলায় দেখা যাচ্ছে কুচকুচে কালো চুল। ইন্সপেক্টর বললেন, আর এর ঠোঁটের ওপরে গোপের নামমাত্র চিহ্নও নেই। আর এর জামা বা পাজামার রঙও কালো নয়, সবুজ। দেখ, কিচ্ছু মিলছে না। বন্দি ততক্ষণে আমাদের সামনে এসে হাজির। জয়ন্তের শীষ এবং আমার তুড়ি থামল। ইন্সপেক্টর বললেন, কে তুমি? ওখানে দাঁড়িয়ে কি করছিলে? আগে সমুদ্রের ধারে বেড়াতে এসে পুলিশ দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। পালাচ্ছিলে কেন? খামোকা পুলিশ ধরতে এলে ভয়ে কে না পালায়। নুলিয়ারা এসে একসঙ্গে মত প্রকাশ করলে বন্দিকে এর আগে তারা কখনো চোখে দেখেনি। বালির ওপরকার পদচিহ্নের সঙ্গে বন্দির পদচিহ্নও মিলল না, না মাপে না ছাপের বিশেষত্বে। সুন্দরবাবু বললেন, ইন্সপেক্টর মাথা চুলকোতে লাগলেন। জয়ন্ত হেসে বললে, তাসের প্রাসাদ ভেঙে পড়ল। এবারে আসুন, পদচিহ্ন অনুসরণ করা যাক। আমি বললুম, সুন্দরবাবুর হয়ে আমি বলছি জয়ন্ত, তথাস্তু। পদচিহ্নের সারি ধরে সকলে অগ্রসর হলাম। এখানে একটা নরহত্যা হয়েছে, এর মধ্যেই সে কথা কেমন করে দিকে দিকে রাষ্ট্র হয়ে গেছিল। ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মৃতদেহ সচক্ষে দেখবার জন্য জনসাধারণের, বিশেষত অশিক্ষিত লোকের মনে একটা বিকৃত কৌতূহল জাগ্রত হয়। তাই চারিদিক থেকে শত শত লোক ব্যগ্রভাবে কাতারে কাতারে ছুটে আসছে। তাদের এড়িয়ে সবাই যেখানে এসে থামলুম, পদচিহ্নের সারি শেষ হয়েছে সেখানেই। তারপর আসামি পথের ওপরে গিয়ে দাঁড়িয়েছে। আর কোনো পদচিহ্নের সাহায্য পাওয়ার উপায় নেই। পথের ঠিক ওপাশে একখানা বাড়ি, তার উপরে সাইনবোর্ডে লেখা পুরুষোত্তম পান্থনিবাস। ইন্সপেক্টর বললেন, এখন আমরা কি করব?
দিকবিদিকে পদচারণা? ইন্সপেক্টরের ঠাট্টা সুরটা আমলে না এনে জয়ন্ত গম্ভীর মুখে বললে, এখানে দুটো সম্ভাবনা থাকতে পারে। যথা? এক, অপরাধী রাস্তায় উঠে বাঁদিকে অর্থাৎ স্বর্গদ্বারের দিকে অগ্রসর হয়েছে। আর আর একটা সম্ভাবনা আছে, এতখানি পথ বালির ওপর দিয়ে হেঁটে পার হয়ে সে হঠাৎ এইখানে রাস্তায় উঠল কেন? এর উত্তর দিতে পারে অপরাধী, কিন্তু কিছুটা আমরাও তো অনুমান করতে পারি। হয়তো সে সামনের ওই পুরুষোত্তম পান্থনিবাসে এসে উঠেছে, হয়তো তার বাসা ওখানেই। খুব সহজেই এ সমস্যার সমাধান হতে পারে। হ্যাঁ, খুব সহজেই। আসুন, আমরা পান্থনিবাসে প্রবেশ করি। পাছে পুলিশ দেখে পান্থনিবাসের লোকেরা প্রথমেই ভড়কে যায়, সেই জন্যে সবার আগে সেখানে গিয়ে দাঁড়ালাম জয়ন্ত আর আমি। তারপর জয়ন্ত এগিয়ে গিয়ে ডাক দিলে, পান্থনিবাসের মালিক কোথায়? একজন ভুঁড়িওয়ালা আধা বয়সী লোক উঠানের প্রান্তে উবু হয়ে বসে দাঁতের ওপরে দাঁতন কাটি ঘর্ষণ করছিল। থুতু ফেলে মুখ তুলে সে শুধলে, মালিক হচ্ছি আমি, মশার কি দরকার? বাইরে আসুন, বলছি। হোটেলের নতুন অতিথি ভেবে সে হাসতে হাসতে বাইরে এসে দাঁড়ালো এবং পর মুহূর্তে দলবদ্ধ পুলিশ দেখে তার মুখের হাসি মুখেই শুকিয়ে গেল। সচমকে বললে, ব্যাপার কি? পুলিশ কেন? জয়ন্ত বললে, আপনার কোনো ভয় নেই, যা জিজ্ঞাসা করি সঠিক জবাব দিন। কি জানতে চান বলুন? সকালে আপনার ঘুম কখন ভেঙেছে? ভোর 5টার অনেক আগে আমি বিছানা ছেড়ে উঠে পড়ি। আমি হোটেলের মালিক, আমার অনেক কাজ। বেশ, 5টার আগেই যদি কেউ আপনার এই পান্থনিবাস থেকে আজ বাইরে বেড়াতে গিয়ে থাকে, তাহলে তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন। নিশ্চয়ই। 5টার আগে আজ বেড়াতে গিয়েছিলেন কেবল একজন। তার নাম? আনন্দবাবু। তিনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? না মশাই, স্থায়ী বাসিন্দা এখানে কেউ নেই। আনন্দবাবু 3 দিন আগে এসেছেন। ঘর ভাড়া নিয়েছেন মাত্র 1 সপ্তাহের জন্য। তিনি কি বুড়ো মানুষ? তার মুখ তেমন বুড়ি না গেলেও মাথার চুল আর গোপ বেশ পাকা। যখন তখন গোপ আর মাথার চুল দেখিয়ে তিনি নিজেই যখন নিজেকে বুড়ো হাবড়া বললেন, তখন আমরাও তাকে বুড়ো বলতে পারি নিশ্চয়ই। তাই নাকি? তা মালিক মশাই, আনন্দবাবু লোকটা কি রোগা সোগা আর মাথায় ছোটোখাটো? আগে হ্যাঁ। গায়ের রং কালো? আগে হ্যাঁ, ঠিক মিলে যাচ্ছে। আজ তিনি কালো পাঞ্জাবি আর পাজামা পরেছিলেন। কি আশ্চর্য! সবই যদি জানেন তো আমাকে জিজ্ঞেস করছেন কেন? তিনি কি বেরিয়ে ফিরে এসেছেন? এই একটু আগে এসেই নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। তার ঘর কোন দিকে? এই যে বাইরে থেকে দেখা যায়, দোতলার ওই কোণের ঘরখানা। চুপি চুপি আমাদের ওপরে নিয়ে চলুন। আমরা তাকে ডাকবো না, আপনি ডাকবেন। জয়ন্ত ও উৎকল পুলিশের লোকজনের সঙ্গে আমিও যতটা সম্ভব নিঃশব্দে পান্থনিবাসের মধ্যে প্রবেশ করলাম। কিন্তু সুন্দরবাবু সেখানেই গ্যাঁট হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি জানতুম তিনি আসবেন না, তবু মুখ টিপে হেসে বললুম, আরে, আপনি হচ্ছেন নৈবেদ্যের ওপরে চূড়ো সন্দেশের মতন। আপনি আসবেন না দাদা? মানিক, তোমার পোড়ার মুখে হাসি দেখলে গা জ্বলে যায়। পরের ধান্দা নিয়ে কে মাথা কামায়? যাব না, যাব না, আমি যাব না। আমি আর কিছু বললাম না, তবে এটুকুন বুঝে নিলাম সুন্দরবাবুর মগজে তখন গজগজ করছে ম্যাগনাম রিভলভারের দেওয়ালভেদী প্রচণ্ড গুলি। সবাই একসঙ্গে টিপে টিপে পা ফেলে দোতলা বারান্দায় গিয়ে উঠলাম। তারপর একটা বন্ধ দ্বার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজার একপাশে আমি আর জয়ন্ত, আর একপাশে উৎকল পুলিশের 4জন লোক, মাঝখানে পান্থনিবাসের মালিক। জয়ন্তের ইঙ্গিতে ইন্সপেক্টর রিভলভার বার করে প্রস্তুত হয়ে রইলেন। বিস্ফারিত চোখে এইসব অভাবিত আয়োজন দেখে মালিক ভীতি কম্পিত কণ্ঠে ডাকলেন, আনন্দবাবু। সারা নেই। মালিক আবার ডাকলেন, ও আনন্দবাবু, আমি পান্থনিবাসের কর্তা কথা বলছি। উত্তরে একটি টু শব্দও শোনা গেল না। জয়ন্ত
তখন এগিয়ে ঠেলা মারতেই দরজাটা খুলে গেল। মালিক ঘরের ভেতরে উকি মেরে বিস্মিত স্বরে বললে, আরে, ঘরের ভেতরে তো জনপ্রাণী নেই। আনন্দবাবুকে তো আমি বাড়ি যেতে দেখিনি। ইন্সপেক্টর বললেন, কেউ বাইরে যাবে কি করে? সদর দরজা তো আগলেছিলুম আমরা। মালিক বললেন, বাড়ির পেছনের যে খিড়কির দরজা একটা আছে। জয়ন্ত বললে, ব্যাস, তবেই হয়েছে, আর কিছু বলতে হবে না। আপনি যখন বাইরে গিয়ে কথা কইছিলেন সেই অবসরে আনন্দ টেনে চম্পট দিয়েছে। ইন্সপেক্টর হতাশ হয়ে বললেন, অপরাধীকে হাতের কাছে পেয়েও হারালাম। কপাল দেখছি নিতান্ত খারাপ। যাকে কি আর করা যাবে, তবে একবার ঘরের ভেতরে ঢুকে খানা তাল্লাশ করা দরকার। মালিক বললেন, কি খানা তাল্লাশ করবেন? আনন্দবাবু সঙ্গে এনেছিলেন তো একটা ছোট সুটকেস, তার জন্য মুটেরও দরকার হয় না। আনন্দবাবু যখন নেই, সুটকেসটা কি আর আছে? মালিক ভুল বলেননি, ঘরের ভেতরে কিছুই পাওয়া গেল না। জয়ন্ত বললে, ভয় নেই ইন্সপেক্টর মশাই, হাল ছাড়বেন না। খুব অল্প সময়ের মধ্যেই আমরা খুব বেশি অগ্রসর হয়েছি। অপরাধের প্রায় সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি বলেই এই হোটেল পর্যন্ত আসা সম্ভবপর হয়েছে। এখানে আমাদের হাত এড়ালেও অপরাধী যে এখনও পুরীতেই অবস্থান করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পুরী এখন তার কাছে শত্রুপুরী হয়ে উঠেছে। প্রথম সুযোগেই সে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রয় ত্যাগ করবে সেটাও নিশ্চয় করে ধরে নিতে পারেন। ইন্সপেক্টর জোর গলায় বললেন, কিন্তু কোথায় সে পালাবে? কোথা দিয়ে পালাবে? পুরী হচ্ছে রেলপথের শেষ স্টেশন। আমার লোকজনরা এখনই স্টেশনে গিয়ে ঘাঁটি আগলে শিকারি বাঘের মতো উৎপত্তি বসে থাকবে। সকলে তার চেহারার বর্ণনা জানে তো? আমি বলে দেব, মাথায় খাটো, রোগা, রং কালো, গোফ আর মাথার চুল পাকা। জয়ন্ত বাধা দিয়ে বললে, গোফ আর মাথার চুল পাকা না হতেও পারে। মালিক বললেন, না মশাই, পাকাই বটে। পাকা হতেও পারে, না হতেও পারে। আপনি যদি বলেন আনন্দবাবু পাকা পরচুল ধারণ করেছিলেন তাহলে আমি আপত্তি করব। দিনের বেলায় পরচুল পরে কেউ আমার চোখকে ফাঁকি দিয়েছে, এ আমি মানতে পারবো না। না, অপরাধী পরচুল ধারণ করেনি। আমি বিস্মিত স্বরে জিজ্ঞেস করলাম, জয়ন্ত, তোমার কথার অর্থ কি? যথাসময় শুনতে পাবে। এখন নিচের দিকে চলো। আগে সুন্দরবাবুকে জানিয়ে দেওয়া দরকার আজ আর ম্যাগনাম রিভলভার গর্জন করবে না। তারপর একবার বাড়ির খিড়কির দিকেও চোখ বুলিয়ে নেওয়া দরকার। আমরা সকলে খিড়কির দিকে অগ্রসর হলাম। সুন্দরবাবু আমাদের দিকে ফিরেও তাকালেন না, যেন আমাদের অস্তিত্ব পর্যন্ত তিনি বেবাক ভুলে গেছেন। আমি ঠাট্টা করার ফাঁক পেলে ছেড়ে কথা কই না। সুন্দরবাবুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, বলি, ও মশাই। হুম, দেখতে পাচ্ছেন না আমরা ওদিকে যাচ্ছি? তোমরা চুলোয় গেলেও আমরা মাথা ব্যথা হওয়ার কারণ নেই, কিন্তু আমরা চলে গেলে যদি ম্যাগনাম রিভলভার এখানে এসে আবির্ভূত হয়? একটু চমকে উঠে তিনি বললেন, এলেও আমাকে দেখতে পাবে না। কেন? আপনি কি অদৃশ্য মানুষ? আমি আর এখানে সঙ্গের মতন দাঁড়িয়ে থাকতে রাজি নই। আমার পা টনটন করছে, এই আমি প্রস্থান করলাম। মর্গে তোমরা ঘরের খেয়ে পরের মোষ তাড়িয়ে। তখন পুরীর সাগর কোলাহলের মধ্যে পূর্ণ মাত্রায় জাগ্রত হয়েছে জনতা সাগরের প্রচণ্ড কোলাহল। জয় জগন্নাথ ধ্বনি শোনা যাচ্ছে দিকে দিকে। পান্থনিবাসের পেছন থেকে একটা সরু গলি। জয়ন্ত জিজ্ঞেস করলে, এই গলির দুটো মুখ কোথায় গিয়ে শেষ হয়েছে? গলির উত্তরে আছে আর একটা এর চেয়ে চওড়া গলি, আর দক্ষিণে আছে পুরীর প্রধান রাজপথ বড় ডান্ডি। দুটো রাস্তারই একদিকে আছে জগন্নাথ দেবের মন্দির আর একদিকে সমুদ্র। আসামি পুলিশের ভয় নিশ্চয়ই সমুদ্রের দিকে আসবে না, তার গতি জগন্নাথের মন্দিরের দিকেই। কিন্তু কোথায়? এখানে যে কোনো ব্যক্তি যে কোনো পাণ্ডার বাড়ি যখন খুশি আশ্রয় নিতে পারে। তীর্থক্ষেত্রে এই এক মস্ত সুবিধা। আমি বললাম, বেশ খানিকটা দূর থেকে একটা লোক একটা বাড়ির পাশ থেকে উকিঝুঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে বলে মনে হচ্ছে। জয়ন্ত দেখে বললে, হুম, ওই যা, মুখখানা সাত করে সরে গেল। ইন্সপেক্টর বললেন, অত্যন্ত সন্দেহজনক, একবার দেখে আসি। পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য আসামি কোনোদিন অপেক্ষা করে না, আর ব্যাপারটা সন্দেহজনক না হওয়াই সম্ভব।
পাড়ায় পুলিশ দেখলে সাধারণ লোকের মনে একসঙ্গে ভয় আর কৌতূহল জেগে ওঠে। তারা দূর থেকে উকিঝুঁকি না মেরে থাকতে পারে না। তবু ওদিকটা চক্কর ঘুরে এলে ক্ষতি কি? যান, আমরা ততক্ষণ এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য সাগরের গর্জন গীতাপাঠ শ্রবণ করি। ইন্সপেক্টর হনন করে এগিয়ে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। একবার এদিক, একবার ওদিক, তারপর নানা দিকে তাকালে, তারপর আবার হনন করে ফিরে হতাশভাবে বললে, ব্যাটা চম্পট দিয়েছে। সুতরাং আপনারা বাসায় ফিরে যান। আমার সঙ্গে থেকে মিথ্যে কষ্ট পাবেন কেন? আপনি কি করবেন? মামলা আমার, ভাবনাও আমার। আমি একবার শ্রী মন্দিরের আশপাশটা টহল দিয়ে দেখে আসতে চাই। উত্তম প্রস্তাব। কখন চাটা না খেয়ে বেরিয়ে পড়েছি। এখন খিদেকে কিঞ্চিত তুষ্ট না করলে আর চলে না। আগে উদর চিন্তা, তারপর আর যা কিছু। আপনিও দেখছি আমাদের সুন্দরবাবুর দলে। তা পাশেই তো মান্থনিবাস, ভাবনা কি? জয়ন্ত হাসতে হাসতে আবার সমুদ্রের দিকে গেল। কিন্তু সুন্দরবাবুকে আর দেখতে পাওয়া গেল না। বোধহয় তারও খিদে পেয়েছে। আমি কৌতূহলী হয়ে ইন্সপেক্টরের পেছনে পেছনে চললাম। পান্থনিবাসের মালিক আবার ইন্সপেক্টরকে দেখে আনন্দের ভাবাভিনয় করে শুধলে, এই যে আসুন আসুন, আনন্দবাবুর পাত্তা পেলেন? ইন্সপেক্টর বললেন, ও কথা রাখুন। দু চারখানা পুরি কি লুচি, দু চারখানা ভাজাভুজি আর এক পেয়ালা চা হবে কি? আমি বিনামূল্যে খেতে চাই না। মালিক তাড়াতাড়ি জিভ কেটে বললেন, দামের কথা তুলে আর লজ্জা দেবেন না। আপনার কাছ থেকে দাম নেবে কে? উঠে এসে ভালো করে বসুন। ওরে, কে আছিস? পুলিশের বড়বাবুর খিদে পেয়েছে। চটপট লুচি, বেগুন ভাজা, আলু ভাজা, এক প্লেট হালুয়া আর চা নিয়ে আয়। উদরের দাবি মিটিয়ে ইন্সপেক্টর আবার সদল বলে ধাবিত হলো মন্দিরের দিকে। ওদিককার অপেক্ষাকৃত বড় রাস্তাতেও ছিল একাধিক ছোট বড় হোটেল। যেতে যেতে সে সব জায়গাতেও সন্ধান নিতে ভুললে না। তারপর গিঞ্জি গলিগুজি ছেড়ে সকলে এসে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। মন্দিরের সিংহদ্বারের সামনে রাজপথের ওপরেই রেলিং দিয়ে ঘেরা কোণারক থেকে আনা অপূর্ব সুন্দর বরুণ স্তম্ভ। সেখানে দাঁড়িয়ে ইন্সপেক্টর প্রত্যেক পান্ডাকে জিজ্ঞেস করতে লাগলো আজ সকালে তার বাসায় কোনো নতুন যাত্রী এসেছে কিনা। কয়েকজন জানালে হ্যাঁ এসছে। অমনি ইন্সপেক্টরের আগ্রহ উদ্দীপ্ত হয়ে ওঠে। সাগ্রহে প্রশ্নের পর প্রশ্ন হয়, কিন্তু উত্তর মোটেই সন্তোষজনক হয় না। অবস্থা যখন হাল ছাড়ি ছাড়ি, তখন একজন পান্ডা বললে, ঘন্টা দেড়েক আগে আমার বাসায় একজন নতুন যাত্রী এসেছে। কেবল একজন? হ্যাঁ। বয়স কত? বলা শক্ত। কেন? তার মুখ দেখলে বয়স বেশি বলে মনে হয় না, কিন্তু তার মাথার চুল পাকা। একখানা ঘর ভাড়া নিয়ে সে ভেতর থেকে দরজা বন্ধ করে বসে আছে। সঙ্গে মালপত্র কি আছে? খালি একটা ছোট হাত ব্যাগ। ইন্সপেক্টর বাঘের মতো ঝাঁপি পড়ে পান্ডার হাত চেপে ধরে বললে, এখনই চলো তোমার বাসায়। পান্ডা বললে, সে কি হুজুর, যাত্রীদের নিয়ে আমি এখন মন্দিরে? বাধা দিয়ে ইন্সপেক্টর মুখ খিচিয়ে বললেন, রাখো তোমার যাত্রী। খুনিকে বাসায় আশ্রয় দিয়েছ, তোমারও শাস্তি হতে পারে তা জানো? পান্ডা ভয় জড়োসড়ো হয়ে কাচুমুচু মুখে বললে, খুনি? হ্যাঁ হ্যাঁ, খুনি। আর তার হাত ব্যাগে রয়েছে গুলি ভরা রিভলভার আর রক্ত মাখা জামা কাপড়। ওরে বাবা! সে কি, চলো। কোথায় তোমার বাসা? মন্দিরের পাশেই। উত্তম, চলো। মন্দিরের চারিদিকেই পথ। পান্ডা তাড়াতাড়ি অগ্রসর হলো দক্ষিণ দিকের পথে। অল্প এগিয়েই আরও ডাইনে ছোট্ট একটা গলি। বাইরের জনতা ও গোলমালের সঙ্গে গলির নির্জনতা ও নীরবতা যেন খাপ খাচ্ছিল না। পুলিশের দলের জুতোগুলোর দুপদাপ শব্দে সে স্তব্ধতা একেবারে ভেঙে গেল। বাঁ দিকের একখানা বাড়ির সামনে দাঁড়িয়ে পান্ডা বললে, এই এই আমার বাড়ি। দোতলা বাড়ি, বড় নয়। ওপরে একটা দরজা খোলার ও বন্ধ হওয়ার শব্দ হলো। তারপরেই তারও স্বরে চিৎকার শোনা গেল, ওমশাই, ওমশাই, এ কীরকম গুন্ডামি! ইন্সপেক্টর দুইজন সেপাইকে সঙ্গে নিয়ে এবং বাকি সবাইকে দরজায় পাহারায় মোতায়েন রেখে বেগে বাড়ির ভেতর প্রবেশ করলে। ডান পাশে সিঁড়ি। তাড়াতাড়ি ওপরে উঠতে জিজ্ঞেস করলে, চেঁচায় কে? কী হয়েছে?
একটা আধবুড়ো লোক খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখ নেড়ে ক্রুদ্ধ স্বরে বললে, গুন্ডামি, অনেক গুন্ডামি। ব্যাপারটা কি? পাশের ঘরের লোকটা আচমকা আমার ঘরে ঢুকে গড়গড়ার কাঠের নলটা খুলে নিয়ে আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলে। তার মাথার চুল পাকা? হ্যাঁ পাকা। আমি তো হতভম্ব হয়ে গেলাম, এ কি মগের মুলুক নাকি? তাহলে আরও খানিকক্ষণ হতভম্ব হয়ে থাকুন, বেশি চেঁচাবেন না। পান্ডা ঠাকুর, আপনার নতুন যাত্রী কোন ঘর ভাড়া নিয়েছে? পান্ডা কিছু বলবার আগেই আধবুড়ো লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওই ঘর। হায় হায়, আমার এতকালের শখের গড়গড়া নল মশাই, তেলে ধোয়ায় পাকা কাঠের নল। ইন্সপেক্টর ধমক দিয়ে বললে, আরে গেল, খালি বাজে ফ্যাচ করে। তারপর ফিরে বন্ধ দরজায় করাঘাত করতে করতে বললে, ওহে বাপধন, ঘরের ভেতরে আর ঘাপটি মেরে থাকতে হবে না, ভালো চাও তো সুরসুর করে বেরিয়ে এসো। সুরসুর করে কেউ বেরিয়ে এলো না। ইন্সপেক্টর তখন ফিরে বললে, এই সেপাই, আমার পায়ে বাতের ব্যথা, তোমরা লাথি মেরে দরজাটা ভেঙে ফেলো তো। রসো, একটু সবর করো, আমি তৈরি হইনি। আসামি বেটার কাছে নাকি দেওয়াল ভেদি কি এক ভয়ানক অস্ত্র আছে। এই বলে সে কোমরের খাপ থেকে নিজের রিভলভার বার করে ফেললে এবং ঘরের ভেতরে বুলেট সৃষ্টি করবার জন্য প্রস্তুত হয়ে দস্তুর মতো রুখে দাঁড়ালো। দরাম করে দুই সেপাইয়ের ডবল লাথির চোটে মট করে দরজা কাঠের কিল ভেঙে গেল। ভেতরে কাউকে দেখা গেল না। দুই সেপাইয়ের দ্বারা অগ্রভাগ রক্ষা করে ইন্সপেক্টর অতি সন্তর্পণে রিভলভার বাগিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলে। ঘরে নেই জনপ্রাণী। ইন্সপেক্টর গর্জন করে হাঁক দিলে, পান্ডা, এই পান্ডা, তুমি আবার সময় বুঝে কোথায় সরে পড়লে? অন্তঃপর রিভলভারে গুলির বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুঝে গড়গড়া নলহারা লোকটি এবং পান্ডা দুজনেই তাড়াতাড়ি পা চালিয়ে একতলায় পালিয়ে গেছিল। এখন ইন্সপেক্টরের গর্জন শুনে তাড়াতাড়ি ওপরে এসে ভয়ে কাঁপতে কাঁপতে জোর হাতে বললে, এই যে হুজুর, এই যে আমি। ইন্সপেক্টর রাগত কণ্ঠে বললে, এ কীরকম ঘর তোমার? ঘরে মানুষ ঢোকে অথচ তাকে দেখা যায় না। পান্ডা অত্যন্ত আশ্বস্ত হয়ে ফিক করে হেসে বললে, সে নেই? ও, বুঝেছি। ইন্সপেক্টর আরও খাপ পায়ে বললে, হাসছো যে বড়? আগে ব্যাপারটা বোঝা গেছে। বোঝা গেছে? কিচ্ছু বোঝা যায়নি। আসামি কোথায় গেল? লম্বা দিয়েছে হুজুর, লম্বা দিয়েছে। লম্বা দিলেই হলো? দরজা বন্ধ, তবু লম্বা দিলে কেমন করে? আগে ওই দিকে জানলার একটা গড়ার যে ভাঙা। গড়ার ভাঙা? আগে এতক্ষণ বলনি কেন? হুজুর, দোতলার ওপর থেকে কেউ লাফ মেরে পালাতে পারে এটা কেমন করে বুঝবো? চোপড়াও, কেন বুঝবে না? এ কি জেসে আসামি, খুনি আসামি, মরিয়া? এমন সর্বনেশে আসামি ভালো ভালো বিদে হয়েছে বলে কিন্তু আমি হাফ ছেড়ে বেঁচেছি হুজুর। ইডিয়েট, আজ আমি তোমাকেই গ্রেপ্তার করব। কেন হুজুর? আমি তো খুন করিনি। কিন্তু তুমি খুনে আসামি পালাবে বলে পথ খোলা রেখেছিলে। সেই আধবুড়ো লোকটা এগিয়ে এসে বললে, আসামি তো লম্বা দিয়েছে, তবে আমার গড়গড়া নলের কি হবে হুজুর? প্রচণ্ড ক্রোধে ইন্সপেক্টরের মুখ রক্তবর্ণ হয়ে উঠল। উত্তপ্ত স্বরে বললে, সেপাই, এর পিঠে বেশ কষে দু চার ঘা বসিয়ে দাও তো। লোকটা বেগে ঘরের বাইরে পালিয়ে গেল। কোনো রকমে ক্রোধ দমন করে ইন্সপেক্টর সেই গরাদ ভাঙা জানলাটার দিকে এগিয়ে গেল এবং বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখলে খানিকটা ফর্দা জায়গা আর তার এক প্রান্তে একটা ইদারা। তিনি জিজ্ঞাসা করলেন, ইদারাটা কাদের? পান্ডা জবাব দিলে, গলির সকলেই ওই ইদারা জল ব্যবহার করে। তাহলে বারোয়ারি ইদারা? হ্যাঁ হুজুর। গলিটা কি কানাগলি? হ্যাঁ হুজুর। কেউ যদি এই জানলা দিয়ে লাফিয়ে নিচে পড়ে, তাহলে গলির বাইরে যেতে গেলে তাকে তোমার বাড়ির সদর দরজার সামনে দিয়ে যেতে হবে। তাছাড়া তো আর কোনো পথ নেই। ইন্সপেক্টর খানিকটা আশান্বিত হয়ে বললেন, চলো চলো, নিচে চলো। সদরে ছিল অন্যান্য সেপাইরা। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, গলির ভেতর থেকে কেউ বাইরে গিয়েছে? জনৈক সেপাই জানালে কোনো কোনো লোক যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা কাউকে যেতে দেয়নি। ইন্সপেক্টর দ্রুতপদে আগে ইদারার ধারে গিয়ে হাজির হলো। তারপর ভেতরে উকি মেরে দেখলে অনেক নিচে কালো জল টলটল করছে। কোনো মানুষ সেখানে আশ্রয় নেয়নি।
তবু সে কয়েক মিনিট সেখান থেকে নড়ল না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জলের দিকে। তারপর নিজের মনেই বিড়বিড় করে বললে, এতক্ষণ কোনো মানুষ জলে ডুবে থাকতে পারে না। পান্ডা বললে, হুজুর, খুনে বেটা কোনো বাড়ির ভেতরে লুকিয়ে আছে। লুকিয়ে থাকলেই পার পাবে নাকি? এই তো একরত্তি কানাগলি, বাড়ি আছে মোটে খান কয়। আমি সহজে ছাড়ব নাকি? সব বাড়িতে খানা তালাশ করবো। সেপাই, তোমরা প্রত্যেক বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখো। আসামিকে দেখতে পেলে চুলের মুঠি ধরে হিড়ির করে টেনে আনবে। কিন্তু সাবধান সাবধান, ম্যাগনাম রিভলভারের কথা ভুলে না। যদিও আমার বিশ্বাস জয়ন্তবাবু অত্যুক্তি করেছেন। আমি এতক্ষণ নির্বাক দর্শকের মতন এইসব ট্র্যাজেডি কমেডির দৃশ্য উপভোগ করছিলাম আর ভাবছিলাম, হত্যাকারী এত জিনিস থাকতে তুচ্ছ একটা গড়গড়ার কাঠের নল কেড়ে নিয়ে সরে পড়ল কেন? এইখানে কেমন একটা খটকা আছে। সেপাইরা সব বাড়ি খানাতল্লাশ করেও আসামি আনন্দের কোনো পাত্তা পেলে না। আমার মনের ভেতর তখন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে গড়গড়ার কাঠের নলের কাহিনী। এই সব ব্যাপারের মধ্যে একটা এক হাত লম্বা গড়গড়া নলের কী সার্থকতা থাকতে পারে? কিন্তু সার্থকতা আছে একটা নিশ্চয়ই, হয়তো জয়ন্ত থাকলে বলতে পারত। ধুকতে ধুকতে আবার ফিরে এলাম। ইন্সপেক্টরকে বললাম, একবার জয়ন্তের সঙ্গে দেখা করে খবরটা দিয়ে যান। ইন্সপেক্টর বললেন, ভগ্নদূতের মতো নিজের পরাজয়ের কাহিনী বলতে আমার ভালো লাগছে না, তবে বলছেন যখন চলুন। আমাদের দেখে জয়ন্ত বললে, এসো বিজয়ী বীরের দল, বন্দি কোথায়? ইন্সপেক্টর বললে, বন্দি হট্ট মন্দিরে। অর্থাৎ? আনন্দকে ধরতে গিয়ে আমরা নিরানন্দ হয়ে ফিরে আসছি। সেটা আন্দাজ করা কঠিন নয়। আপনি হাজির থাকলেও সুবিধা করে উঠতে পারতেন না? সে কথা পরে বিবচ্ছ, আগে সব কথা বলতে আজ্ঞা হয়। ইন্সপেক্টর একে একে সব ঘটনা বর্ণনা করে গেল। জয়ন্ত ভাবহীন মুখে সমস্ত শ্রবণ করে গম্ভীর স্বরে বললে, ইন্সপেক্টর মশাই, কি আর বলবো, আমি সঙ্গে থাকলে আনন্দকে বোধহয় বদলি করতে পারতাম। ইন্সপেক্টর ক্রুদ্ধ কণ্ঠে বললে, মশাই, যাতা বাজে বকবেন না। কেন? আপনাদের মানিকবাবু তো সঙ্গে ছিলেন, উনিও তো সব দেখেছেন। জয়ন্ত বললে, মানিক, তুমিও কি ঘটনাগুলোর মধ্যে একটা গোপন সত্যের ইঙ্গিত পাওনি? আমি বললাম, গোপন সত্যের ইঙ্গিত হয়তো পেয়েছি, কিন্তু তা ইঙ্গিত ছাড়া আর কিছু নয়। ইন্সপেক্টর বললে, ইঙ্গিত আবার কি? ওসব হেয়ালি ফেয়ালি বুঝি না মশাই, সোজা ভাষায় কথা বলুন। বলছি, আগে মানিকের কথা শুনি। আমি বললাম, ধরা পড়লে যাকে ফাঁসি কাটে ঝুলতে হবে, প্রাণ নিয়ে পালাবার সময়ও সে তুচ্ছ একটা গড়গড়ার নল চুরি করতে যাবে কেন? এ প্রশ্নের উত্তর কি? উত্তরটা এখনো খুঁজে পাইনি। উত্তরটা খুঁজে পেলেই আনন্দকে পাকড়াও করতে পারতে। ইন্সপেক্টর এবার তেলে বেগুনে জ্বলে উঠে পড়লে, খালি খালি হেয়ালি। আরে মশাই, সমুদ্রের ধারে হলো হত্যাকাণ্ড, আর এক পান্ডার বাড়িতে গেল নগণ্য গড়গড়ার কাঠের নল চুরি। এর মধ্যে আবার কিসের সম্পর্ক থাকতে পারে? সোজা কথা সেটাই বুঝিয়ে দিন না। আনন্দ সেই ইদারার মধ্যেই লুকিয়েছিল, আপনি দেখতে পাননি। কোনো মন্ত্রশক্তিতে আনন্দ কি নিজেকে অদৃশ্য করে রেখেছিল? না। তবে আমি 5 মিনিট ধরে ইদারার দ্বারে দাঁড়িয়ে ছিলাম, তবু তাকে দেখতে পাইনি কেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবুরিও জলের তলায় 5 মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে না। পারে না সেটা জানি। জেনে শুনেও বাজে কথা বলছেন? না, ইদারার জলের তলায় ডুব মেরে আনন্দ যে কাঠের নলে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল, সেটা আমি এখানে বসেই অনুমান করতে পারছি। সে কি? আমি চমকৃত হয়ে বললাম, গড়গড়ার কাঠের নল নিয়ে মাথা গুলিয়ে যাচ্ছিল। এতক্ষণ পরে সমস্তটা পরিষ্কার হয়ে গেল। জয়ন্ত বললে, ইন্সপেক্টর মশাই, সেকালের ডাকাতরা পুষ্করণীর জলের তলায় ডুব মেরে তুচ্ছ একগাছা খড়ের ভেতর দিয়ে নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ ডুবে থেকে লোকের চোখে ফাঁকি দিত। এ কথা আপনি আগে কখনো শোনেননি? ইন্সপেক্টর এবার অপরাধীর মতন মুখ কাচুমুচু করে বললে, হ্যাঁ শুনেছি। আনন্দ সেই প্রাচীন পদ্ধতিটাকেই নতুন করে কাজে লাগিয়েছে। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে ইন্সপেক্টর বললে,
বড়ই কসুর হয়ে গেছে দেখছি। এখন উপায়? দেখি কদ্দূর কি করতে পারি। এই বলে জয়ন্ত আবার বাসা ছেড়ে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, সেসব কিছুই প্রকাশ করলে না বা আমাদের কারোর দিকে ফিরেও তাকালে না। ঘন্টা দুয়েক পরে বাসায় ফিরে এসে জয়ন্ত বললে, এখানকার প্রধান পাণ্ডা আমার পরিচিত। তাকে অর্থলোভ দেখিয়ে বলে এলাম আনন্দ অন্য পাণ্ডার আশ্রয়ে রয়েছে কিনা সে খবরটা খোঁজ নিয়ে আমাকে যেন আজই সে জানায়। আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে পুরীর বাইরে যাচ্ছে কিনা সে খোঁজটাও লোকজন লাগিয়ে তাকে রাখতে বলে এসেছি। সুন্দরবাবু বেজায় বিরক্ত হয়ে বললেন, পরের মামলা নিয়ে কেন তুমি এত সব বাড়াবাড়ি করছো? এর জন্য বাহাদুরিটা কে পাবে সেটা ভেবে দেখেছো কি? জয়ন্ত হাসতে হাসতে বললে, বাহাদুরি অর্জন করবে উৎকল পুলিশ। জানি দাদা, জানি। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? আমি হচ্ছি শখের গোয়েন্দা। শখ মিটলেই আমি খুশি। কত তাড়াতাড়ি একটা জটিল খুনের মামলার জট খুলতে পারি সেটাই আমি পরীক্ষা করতে চাই। সে ব্যাপারের সফলতাই আমার পুরস্কার। সুন্দরবাবু ব্যঙ্গ ভরা কণ্ঠে বললেন, মরি মরি, তোমার শখের আধিক্যতা থেকে আর বাঁচি না। আজ হঠাৎ জয়ন্তের মুখ খুলে গেল। সে স্পষ্ট ভাষায় বললে, এই যে আমি আপনাকে প্রায় সাহায্য করি, এ কি আমার নিজের যশের জন্য? সুন্দরবাবু একেবারে স্তব্ধ। আসল কথা কি জানেন দাদা? আমি নিজের, অন্যের বা আপনার যশের জন্য একটুও মাথা ঘামাই না। আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মাত্র। সুযোগ হলেই যতটা পারি অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি। সুন্দরবাবু হ্যাঁ বা না কিছুই বলবার ভাষা খুঁজে পেলেন না। খুব মৃদু স্বরে যেন খালি বললেন, সন্ধে উতরে যাবার পরেই শুকনো মুখে ইন্সপেক্টর এসে হাজির। জানা গেল কলকাতার এবং অন্যান্য জায়গায় যাবার নানা ট্রেন পুরী স্টেশন ছেড়ে যাত্রা করেছে বটে, কিন্তু আনন্দের মতন দেখতে এমন কোনো সন্দেহজনক ব্যক্তি সে গাড়িগুলোর মধ্যে আবিষ্কার করা যায়নি। জয়ন্ত বললে, মুষড়ে পড়বেন না মশাই, এখনই পুরোপুরি হতাশ হবার মতন অবস্থা হয়নি। তেমনই মুখ বার করে ইন্সপেক্টর বললেন, দেখছি এখানে ওখানে ঘুরে ঘুরে পাণ্ডাদের বাসায় এখন গিয়ে খবর নিতে হবে। জয়ন্ত বললে, সে খবর সন্ধ্যের আগেই পেয়েছি। পেয়েছেন? কি খবর? আনন্দ কোনো পাণ্ডার বাসায় গিয়ে আশ্রয় নেয়নি। ইন্সপেক্টর এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন। এবার ধূপ করে একখানা চেয়ারের ওপরে বসে পড়লেন। তারপর বললেন, তাহলে আর কোন আশায় বুক বাঁধি বলুন? আমি আরও খবরের প্রত্যাশায় আছি। সিঁড়ির ওপরে ভারী পায়ে শব্দ শুনছি না? হ্যাঁ, তাই তো। ওই যে বড় পাণ্ডা ঠাকুর আসছেন। মুখ ওর হাসি হাসি। নিশ্চয়ই উল্লেখযোগ্য নতুন খবর এনেছেন। জয়ন্তে উঠে তাড়াতাড়ি পাণ্ডার দিকে এগিয়ে গেল। তারপর বারান্দায় বেরিয়ে দুজনে চুপি চুপি কথা বলতে লাগলো। ঘরের ভেতরে একলা ফিরে এসে জয়ন্ত বললে, ইন্সপেক্টর মশাই, একখানা মোটরে 4 জন বন্দুকধারী সেপাই নিয়ে আপনি কতক্ষণের মধ্যে যাত্রা করবার জন্য প্রস্তুত হতে পারবেন? কেন বলুন দেখি? এই মাত্র খবর পাওয়া গেল আনন্দের মতন দেখতে একটা লোক একখানা গরুর গাড়িতে চেপে সন্ধ্যের সঙ্গে সঙ্গে কোণারকের দিকে যাত্রা করেছে। ইন্সপেক্টর বললেন, সে খবর আমি জানি, 2.5 ঘন্টা আগেই পেয়েছি। সে কি মশাই, খবরটা এতক্ষণ আমাদের বলেননি কেন? আমাদের তদন্তের সঙ্গে খবরটার কোনো সম্পর্ক নেই বলে। এই জায়গা ছেড়ে যে লোক তাড়াতাড়ি পালাতে চায় তার পক্ষে এত ট্যাক্সি থাকতে গরুর গাড়ি ভাড়া করে টিমে তেতলায় রওনা হওয়াটা কিছু কথা স্বাভাবিক নয় বলে। যেটা স্বাভাবিক নয় বলে ভাবছেন, একটু চিন্তা করে দেখলে সেটাই আবার আপনার অস্বাভাবিক নয় বলে মনে হবে। খুনের অপরাধ নিয়ে কেউ যদি চুপি চুপি পুরী ত্যাগ করতে চায়, তাহলে ট্রেন ও ট্যাক্সির চেয়ে বুদ্ধিমান হলে গরুর গাড়ির সাহায্যই সে নেবে। ঠিকই অনুমান করবে যে আপনাদের নজর ট্রেন ও ট্যাক্সির ওপর যতটা প্রখর হয়ে পড়বে, গরুর গাড়ির ওপরে কখনোই অতটা পড়বে না। জয়ন্তের কথায় ইন্সপেক্টর তাড়াতাড়ি বলে উঠলেন, আমি এখনই গাড়ি ও সেপাইয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই করুন। কোণারকের দিকে যখন গেছে তখন মনে হয় মোটরে গেলে আমরা নেয়াখেয়া নদীর কাছ বরাবর তার নাগাল ধরতে পারবো। কিন্তু সে যদি আনন্দ না হয়? জয়ন্ত এবার একটা নিঃশ্বাস ফেলে বললে,
তাহলে ব্যর্থ হয়ে আমাদের ফিরে আসতে হবে। তবে খবরটা, এ সম্ভাবনাটা অবহেলা করা উচিত নয়। ইন্সপেক্টর তাড়াতাড়ি বলে উঠলেন, আমি আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হতে পারবো। আর একটা জবর খবর আছে, প্রস্তুত হতে যাওয়ার আগে জেনে যান। কি কি? একটা সোনা রূপার দোকানে আনন্দের মতন দেখতে কোনো লোক এই পান্নার আংটিটা বাঁধা রেখে আজ 100 টাকা ধার করেছে। সুন্দরবাবু এতক্ষণ শুধু শ্রোতার ভূমিকায় অভিনয় করছিলেন। জয়ন্তের কথা শুনে এইবার সাগ্রহের সামনের দিকে ঝুঁকে পড়ে আংটিটা দেখেই বলে উঠলেন, আর কোনো সন্দেহ নেই, জীবিত অবস্থায় মহেন্দ্রবাবুর হাতে আমি এই আংটিটাই দেখেছি। জয়ন্ত বললে, ইন্সপেক্টর মশাই, যান, তাড়াতাড়ি প্রস্তুত হন। আমার মনে হচ্ছে হয়তো আজই আপনার তদন্তের এসপার কি ওসপার হয়ে যাবে। পুরীর নোংরা শহরতলির ধুমধুলোর ধূসরিমা ছাড়িয়ে পুলিশের বড় জিপ গাড়িখানা যখন বাইরে গিয়ে পড়ল, তখন নির্মেঘ নীলাকাশে প্রতিপদে প্রায় পূর্ণচাঁদ, বাতাসের কণ্ঠে অবিশ্রাম সঙ্গীত, দিক বিদিকে ছড়িয়ে পড়েছে যেন এক অনাহত উদারতা। ধু ধু মরুভূমির মতন নিরালায় চাঁদের আলো এবং বহুদূর থেকে ভেসে ভেসে আসছে চিরজাগ্রত সাগরের অস্পষ্ট বাণী। পুলিশের চোখ আর মন হয়তো প্রকৃতির মধুর রস থেকে বঞ্চিত, তাই তারা সাধারণ কথা নিয়ে মশগুল হয়ে রইল। আমি আর জয়ন্ত কিন্তু এই জ্যোৎস্নায় ধোঁয়া অস্ফুট সাগর কল্লোরের পাড়তে গিয়ে বোনা নিঃশব্দতার চোখ আর মন দিয়ে উপভোগ করতে লাগলাম। এই চিরন্তন স্বাভাবিকতার অন্তঃপুরে বেসুরো ধ্বনি সৃষ্টি করছিল কেবল পুলিশের জিপ গাড়িখানা। কেমন একটা রূঢ় ধাক্কায় মন যেন চমকে চমকে উঠতে থাকে। মাঝে মাঝে ছোট বড় পাহাড়ের মতো বালিয়ারি অর্থাৎ বালি স্তূপ, তারই মাঝে ফাঁকে ফাঁকে দেখা যায় হরিণরা বিচরণ করছে দলে দলে। ঝিমিয়ে পড়া সুন্দরবাবুকে চাঙ্গা করবার জন্য জয়ন্ত বলে উঠলে, ও দাদা, আপনি তো মরুভূমি দেখেননি, একবার ভালো করে চোখ চেয়ে দেখুন, এই হচ্ছে মরুভূমি বা তার ক্ষুদ্রতর সংস্করণ। সুন্দরবাবু শুকনো কণ্ঠে বললেন, আমি মরুভূমি দেখতে চাই না, কালকেই কলকাতায় লম্বা দিতে চাই। সে কি, কেন? এই কি অবসর যাপন, না বায়ু শোভন, না জোর করে খুন খারাপির মধ্যে আকর্ষণ এবং আমার মুন্ডচ্ছেদন? আমি বললাম, সে কি দাদা, কার এত স্পর্ধা যে আপনার মুন্ডচ্ছেদন করবে? আমি দৃঢ় কণ্ঠে ভবিষ্যৎবাণী করছি, নিজের মুন্ডু কাঁধের ওপরে যথাস্থানে নিয়ে যথা সময় আপনি পরমানন্দে কলকাতায় প্রত্যাবর্তন করতে পারবেন। কেননা প্রথমত, আপনার এই সটাক মুন্ডটি হচ্ছে অকাট্য। দ্বিতীয়ত, আমাদের পূজনীয়া বৌদিদি ঠাকুরানী নিত্যকালী মা কালীর উদ্দেশ্যে জোড়া পাঠা মানত করেন। ওই অদ্বিতীয় টেকো মুন্ডুটিকে অখণ্ডিত রাখবার জন্যই তো। মানিক, তুমি বিলক্ষণ জানো তোমার কথা আমার এখন একটুও ভালো লাগছে না, অতএব তুমি দয়া করে নীরব হও। আচম্বিতে ইন্সপেক্টর বলে উঠলেন, দূরে পথের ওপরই একখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? জয়ন্ত গরুর গাড়িটা লক্ষ্য করেছে। সে গম্ভীরভাবে শুধু বললে, হ্যাঁ। ইন্সপেক্টর বললেন, সবাই হুঁশিয়ার। ধপধপে জ্যোৎস্নায় বেশ দেখা যাচ্ছিল একখানা ছই দিয়ে ঢাকা গরুর গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে পথের ওপরে। গাড়ির ওপাশে আরও দেখা যাচ্ছিল চন্দ্রকিরণের রূপলি পালিশ মেখে নেয়াখেয়া নদীর জল রত্নধারার মতন চকমক করছে। জয়ন্ত বললে, এই খোলা জায়গায় এই স্তব্ধ রাতে আমাদের মোটরের শব্দ নদীর ধার থেকে নিশ্চয়ই শোনা যাচ্ছে। ওখানে যদি আনন্দের গাড়ি হয়, তবে স্থির হয়ে দাঁড়িয়ে কেন? আমি বললাম, আনন্দ কি শেষটা মরিয়া হয়ে এখানে দাঁড়িয়ে আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়? ইন্সপেক্টর বললেন, ব্যাপারটা একটু অন্যরকম আন্দাজ করা যাচ্ছে। সাধারণত নেয়াখেয়া নদীতে অল্প জল থাকে, তখন গরুর গাড়ি আরোহী নিয়েই অনায়াসে নদী পার হয়ে যায়। কিন্তু কাল গিয়েছে তুমুল ঝড় বৃষ্টির রাত, ফলে অগভীর শীর্ণ নদী আজ এখনও ফুলে পেঁপে রয়েছে। পার হতে গেলে গরুর গাড়ি জলের তলায় ডুবে যাবে, তাই তার গতি হয়েছে রুদ্ধ। সুন্দরবাবু বললেন, আনন্দ বেটা রিভলভার বাগিয়ে ছইয়ের কোনো ছেঁদা দিয়ে আমাদের দিকে লক্ষ্য স্থির করছে না তো? জয়ন্ত বললে, কিছুই আশ্চর্য নয় ইন্সপেক্টর মশাই,
আমাদের জিপ এখন গরুর গাড়ির যথেষ্ট কাছে এসে পড়েছে, আর এগিয়ে কাজ নেই। গোয়ার তুমিকে সাহস বলে ভাবলে মস্ত ভুল করা হবে। জিপ দাঁড়িয়ে পড়ল। জয়ন্ত চেঁচিয়ে ডাকলে, গাড়োয়ান, এই গাড়োয়ান। গরুর গাড়ি থেকে সাওয়া পাওয়া গেল, হুজুর। ভাড়া যাবে? না হুজুর, সওয়ারি আছে। কোথায়? তিনি হরিণ শিকারে গিয়েছেন। গাড়িতে কেউ নেই? না হুজুর। আমরা পুলিশ, তুমি এখানে এসো। গারোয়ান গাড়ি থেকে নেমে জোর হাতে ভয় ভয়ে জিপের পাশে এসে দাঁড়িয়ে বললে, পুলিশ কেন হুজুর? আমি তো কোনো অন্যায় কাজ করিনি। না, তুমি কোনো অন্যায় করনি, তোমার তাই কোনো ভয়ও নেই। এখন বলো দেখি, তোমার সওয়ারিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? কোণারকের মন্দিরে। তারপর? কিন্তু নদীতে এত জল যে পার হওয়ার উপায় নেই। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তবে অন্য কোনো উপায় দেখতে হবে। তোমার সওয়ারি কি বাঙালি? হ্যাঁ হুজুর। তাকে দেখতে কেমন? রং কালো, রোগা, বেটে, বয়স বেশি নয়। গোফ আর মাথা চুল পাকা? না হুজুর, ঠিক উল্টো, কালো কুচকুচে। হঠাৎ তিনি হরিণ শিকারে গেলেন, তার সঙ্গে কি বন্দুক ছিল? না হুজুর, কি দিয়ে শিকার করবেন কে জানে। তিনি বললেন চুপ করে হাত গুটিয়ে সকাল পর্যন্ত বসে না থেকে একটা হরিণ টরিণ মেরে আনা যাক। এই বলে একটা ছোট ব্যাগ নিয়ে নেমে গেলেন। গাড়িতে তার অন্য কোনো মালপত্র আছে? না হুজুর। কতক্ষণ আগে তিনি গেছেন? মিনিট কুড়ি বেশি হবে না। কোন দিকে গেছেন তিনি? ওই দিকে যাচ্ছিলেন, তারপর ওই বালিগাড়ির আড়ালে পড়ে গেল, তাকে আর দেখতে পাচ্ছি না। গাড়ি থেকে নেমে পড়ে ইন্সপেক্টরের দিকে তাকিয়ে জয়ন্ত বললে, একটু তফাতে আসুন, জরুরি পরামর্শের দরকার। তারপর আমাকেও ইশারা করলে। আমি সঙ্গে যেতে যেতে বললাম, তুমি সুন্দরবাবুকে ডাকলে না? তিনি ভীষণ অভিমান করবেন কিন্তু। অভিমান করবেন না হে, বরং খুশি হবেন। তাছাড়া তার ভাবভঙ্গি যেরকম গুরুগম্ভীর হয়ে উঠেছে, ডাকতে গেলেই মুখ ঝামটা খেতে হবে। আর সবসময় সেটা আমার বরদাস্ত নাও হতে পারে। আজকের অ্যাডভেঞ্চার থেকে সুন্দরবাবুকে বাদ দিলেই বুদ্ধিমানের কাজ করা হবে। ইন্সপেক্টর বললেন, কেন মশাই, উনি ভয় পেয়েছেন নাকি? জয়ন্ত বললে, ভয়? মোটেই না। সুন্দরবাবু ভীরু নন। আমি সচক্ষে বারবার ওকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে দিয়ে দাঁড়াতে দেখেছি। তবে সময় সময় উনি অতিরিক্ত সাবধানী হয়ে ওঠেন বটে। আর বর্তমান ক্ষেত্রে উনি একটু বেশি ক্ষেপে রয়েছেন, পরের ঝঞ্ঝাট নিজেদের ঘাড়ে নিয়ে আমরা ছুটির আরাম মাটি করে দিচ্ছি বলে। আপনি কি পরামর্শের কথা বলছিলেন? হ্যাঁ, শুনুন। তারপর জয়ন্তের সঙ্গে ইন্সপেক্টরের যে পরামর্শ হলো, এখানে তাদের কথাবার্তা প্রকাশ না করে পরের ঘটনাবলীর দ্বারাই প্রকাশ হওয়া ভালো। আমি সুন্দরবাবুর কাছে গিয়ে বললাম, দাদা, এবারে আমি ফাজলামি করছি না, গম্ভীরভাবেই কথা বলছি। এখনই অশান্তিকর কাণ্ড কারখানা ঘটতে পারে। আপনাকে আর তার ভেতরে অকারণে টেনে নিতে চাই না। আপনি বরং নিশ্চিন্তে গাড়ি বসেই বিশ্রাম করুন। উত্তরে হ্যাঁ কি না কোনো জবাবই পাওয়া গেল না সুন্দরবাবুর কাছ থেকে। ওদিকে পরামর্শ মতো ইন্সপেক্টর হুকুম দিলেন, এই সেপাইরা, এগিয়ে চলো। আগে ইন্সপেক্টর, তারপর চারজন বন্দুকধারী পুলিশ এবং সকলকার পেছনে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে গুটিসুটি মেরে এগোচ্ছিলাম জয়ন্ত আর আমি। নিচের দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত হঠাৎ বললে, এখানেও পদচিহ্নের উপাখ্যান লেখা রয়েছে। দেখো মানিক, একজোড়া পদচিহ্ন বালির ওপর দিয়ে সোজা চলে গিয়েছে ওই বালিয়ারের দিকে। সুতরাং কোন দিকে যাব তা নিয়ে আমাদের আর মাথা ঘামাতে হবে না। তারপর ধীরে ধীরে ওইভাবে অগ্রসর হতে চললাম আমরা মরু বালুকার ওপর দিয়ে। আমাদের লক্ষ্য দূরের ওই বালিয়ারি। আনন্দের পাত্তা নেই। সে কি এখান থেকেও আরও অনেক দূর এগিয়ে অন্য কোনো দিকে চলে গেছে, নাকি ওই বালিয়ারির পেছনে কোথাও ঘাপটি মেরে শিকারী বাঘের মতন আমাদের কার্যকলাপ সমস্ত লক্ষ্য করছে? হাতে হয়তো তার উদ্যত রয়েছে ম্যাগনাম রিভলভার। জয়ন্তের বিশ্বাস সে বেশি দূর যায়নি, আমারও তাই। ইন্সপেক্টর চুপচাপ। দেখতে দেখতে একেবারে বালিগাড়ির কাছে এসে পড়লাম। জয়ন্ত ফিসফিস করে বললে, মানিক,
টুক করে বালিগাড়ির ছায়ায় সরে এসো। এখানে ছোট ছোট 4-5টা বালির ঢিপি রয়েছে, লুকিয়ে থাকতে অসুবিধা হবে না। একে চাঁদের কিরণকে বাধা দিয়ে মস্ত বড় ছায়ার অস্পষ্টতা রচনা করেছে প্রকাণ্ড সেই বালিগাড়ি। তার উপরে ছোট ছোট বালির ঢিপির পেছনে আশ্রয় নিয়ে আমরা দুজন একেবারে অদৃশ্য হয়ে গেলাম। লুকোবার আগে জয়ন্ত সেপাইদের কাছ থেকে একটা বন্দুক ও গোটা কয়েক কার্তুজ চেয়ে নিয়েছিল। ইন্সপেক্টর হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়লেন। তারপর উচ্চ স্বরে চিৎকার করে সঙ্গে সেপাইদের বললেন, ধ্যাত, আসামি চুলায় যাক, বেটা কোন দিকে কত দূরে ভেগেছে কে জানে। আমরা তো আর সারা রাত ছুটো ছুটো করে মরতে পারি না। তার চেয়ে আজ ফিরে চলো, কাল আবার চেষ্টা করে দেখা যাবে। সেপাইরা সবাই একসঙ্গে আবার যেদিক থেকে এসছিল সেদিকে ফিরে গেল, আর তাদের পেছন পেছন যেতে লাগলেন ইন্সপেক্টর। বালিয়ারি ছায়ার ঢিপির আড়ালে রয়ে গেলাম শুধু জয়ন্ত আর আমি। বেশ ক্ষণক্ষণ কাটল। তারপর শোনা গেল পুলিশের জিপ গাড়িখানার চলে যাওয়ার আওয়াজ। আমাদের চোখের সামনেই গাড়িখানা ক্রমশ একটা কৃষ্ণবিন্দুতে পরিণত হয়ে তারপর চন্দ্রিকা ধৌত রূপলীর রাত্রির মধ্যে হারিয়ে গেল কোথায়। জয়ন্ত সেই রকম ফিসফিস করেই বললে, আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এইবারে শ্রীমান আনন্দ আমাদের সামনে সশরীরে আবির্ভূত হয়ে আমাদের আনন্দ বর্ধন করবেন। তার মুখের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বালিয়ারির অন্তরাল থেকে আবির্ভূত হলো যেন এক অবাস্তব ছায়ামূর্তি। সেইখানে দাঁড়িয়ে সে এদিক ওদিকে চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগলো। তারপর কোনো দিকে জনপ্রাণীর দেখা বা সাড়া না পেয়ে যেন খানিকটা ধাতস্থ হয়ে আবার পথের দিকে অগ্রসর হলো, দ্রুত পদে নয়, ধীরে ধীরে। প্রায় জয়ন্তের গা ঘেঁষেই সে এগিয়ে গেল। দূরের নদীর পথ তার দৃষ্টিকে এমন একান্তভাবে আকৃষ্ট করেছিল যে পার্শ্ববর্তী বিপদের অস্তিত্ব সে আবিষ্কার করতে পারলে না। কিন্তু সে 2-4 পদের বেশি অগ্রসর হওয়ার সময় পেলে না। জয়ন্ত আচমকা বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ল সিংহ বিক্রমে। সে কিছু বোঝবার আগেই প্রবল এক মুষ্টিঘাতে তাকে একেবারে পেরে ফেললে বালুকা শয্যার উপরে। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতেই জয়ন্ত তার কণ্ঠদেশ 2 হাতে চেপে ধরে তাকে এক টানে সশরীরে শূন্যে তুলে বারংবার প্রচণ্ড ঝাঁকানি দিতে লাগলো। অসাধারণ দীর্ঘদেহের অধিকারী জয়ন্তের 2 বলিষ্ঠ বাহুতে লম্বমান খর্বদেহী ও রোগা টিকটিকি আনন্দকে দেখাচ্ছিল যেন মার্জারের কবললত নেংটি ইঁদুরের মতন। জয়ন্ত ঝাঁকানি দিতে দিতে গর্জন করে বললে, রাস্কেল, এই শিশুর মতন দুর্বল দেহ নিয়ে তুই মানুষ খুনা রাহাজানি করতে চাস? কাতর স্বরে প্রায় কাঁদতে কাঁদতে আনন্দ বললে, ছেড়ে দিন, ছেড়ে দিন, নইলে এখনই মরে যাব। না, আমি তোকে মারবো না, তুই মরবি ফাঁসি কাটে চলে। মানিক, এর 2টা হাতে হাত পড়া পড়িয়ে দাও তো। তারপর এর পরের জামা কাপড় আধখানা ছিঁড়ে নিয়ে পা দুটোও শক্ত করে বেঁধে ফেলো। হাত পা বাঁধা আসামি বালির ওপরে চিৎকার হয়ে বললে, আপনারা আমার উপরে এরকম অত্যাচার করছেন কেন, আমি কিছু বুঝতে পারছি না। সে কথার কোনো জবাব না দিয়ে জয়ন্ত হেঁট হয়ে তার হাত থেকে ছিটকে পড়া 2টো জিনিস মাটি থেকে তুলে নিলে। একটা হচ্ছে ছোট একটা সুটকেস, আর একটা হচ্ছে বৃহৎ এক রিভলভার। জয়ন্ত বললে, মানিক, এই দেখো বিখ্যাত ম্যাগনাম রিভলভার। আসামি এই সাংঘাতিক অস্ত্র দিয়েই মহেন্দ্রবাবুকে খুন করেছিল। রিভলভারটা হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম। আকারে বড় এবং নলচেটা একটু বেশি মোটা। চোখে দেখে ওপর থেকে এর চেয়ে বেশি কোনো বিশেষত্ব ও ভীষণত্ব আবিষ্কার করতে পারলাম না। জয়ন্ত বললে, ও হে বাবু আনন্দ, এই রিভলভার দিয়ে তুমি আরও কতগুলো মানুষকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছ? আনন্দ বললে, আমি কাউকে জমের বাড়ি পাঠিয়ে দিইনি। বেশ, সেটা কাল বোঝা যাবে, আজ রাত হয়ে গেছে। দেখছো মানিক, আমার প্ল্যান বা পরিকল্পনা সফল হয়েছে। এই নেংটি ইঁদুরটাকে ধরতে গিয়ে আর রক্তপাত করতে হলো না। ওদিকে উৎকল পুলিশ আর সুন্দরবাবু আমাদের দুশ্চিন্তাগ্রত হয়ে আছেন। তুমি 3বার বন্দুক ছেড়ে শঙ্খধ্বনি করো, এখনই সবাই আবার আত্মপ্রকাশ করবেন। আমি বন্দুকের ঘোড়া টিপলাম। 1বার, 2বার, 3বার। বন্দুকের আওয়াজে
রাতের আকাশ ধ্বনিত ও প্রতিধ্বনিত হয়ে উঠল। তারপরে দূরে একটা আওয়াজ শোনা গেল, জিপ গাড়ির বেগে ছুটে আসার শব্দ। গাড়িখানা চোখের আড়ালে গিয়ে এতক্ষণ এই সংকেত ধ্বনির জন্যই অপেক্ষা করছিল। বলা বাহুল্য এই সবই জয়ন্তের নির্দেশ। পরে পরে যা ঘটবে আগে থাকতেই সে আন্দাজ করে রেখেছিল। কিছু মাত্র রক্তপাত হলো না। ম্যাগনাম রিভলভার তার মারাত্মক ধমক দেওয়ার সুযোগ থেকে একেবারে বঞ্চিত হলো এবং অপরাধী পড়লে পুলিশের হাতকড়া। পরের দিন সকালবেলা পুরুষোত্তম পান্থনিবাসের মালিক থানার ভেতরে প্রবেশ করে ঘরের কোণে মেঝের ওপরে উপবিষ্ট হাতকড়া পরা আসামির দিকে দৃষ্টি বুলিয়ে দ্বিধা জড়িত কণ্ঠে বললেন, এই লোকটিকে দেখতে অনেকটা আনন্দবাবুর মতন বটে, কিন্তু আনন্দবাবুর গোপ আর মাথার চুল ছিল পাকা। জয়ন্ত হেসে বললে, আসামির গোপ আর চুল পাকা হলেই একে হুবহু আনন্দের মতন দেখতে হবে? তাই তো মনে হচ্ছে। জয়ন্ত এগিয়ে এক টান মেরে আসামিকে দাঁড় করিয়ে দিয়ে বললে, ওয়ে বাপু, একবার পাশের ঘরে চলো তো। জয়ন্তের পেছনে পেছনে আসামি পাশের ঘরে গেল একান্ত অনিচ্ছা সত্ত্বেও। কিছুক্ষণ পরে তারা আবার যখন ফিরে এলো তখন আসামির গোপ ও মাথার চুল রীতিমতো পাকা। পান্থনিবাসের কর্তা বললেন, এ কি ব্যাপার? জয়ন্ত বললে, ব্যাপারটা কিছুই নয়, জিনকংসাইড অয়েনমেন্টের মহিমা। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, তাহলে আপনি গোড়া থেকেই সন্দেহ করেছিলেন? হ্যাঁ মশাই, প্রায় তাই। আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল। নলিয়াদের কাছে, পান্থনিবাসের লোকজনের কাছে আসামি অকারণেই গায়ে পড়ে বারবার হাত দিয়ে নিজের গোপ আর চুল দেখিয়ে নিজেকে বুড়ো বলে জাহির করার চেষ্টা ছিল। অথচ সবাই বলে তার মুখখানা বুড়ো মতন দেখতে নয়। এসব শুনেই আমার সন্দেহ জাগরিত হয়। ইন্সপেক্টর একটা সুটকেস খুলে বললেন, আনন্দের এই সুটকেসের ভেতরে অন্যান্য বাজে খুচরো জিনিসের সঙ্গে এই কালো রঙের পাঞ্জাবি আর পাজামা পাওয়া গেছে। জয়ন্ত সে দুটো পরীক্ষা করে বললে, দেখছি পাঞ্জাবি আর পাজামা জলে কাচা হয়েছে। আসামি অস্ফুট স্বরে বললে, জামা কাপড় ময়লা হলে কাচতেই হয়। কীরকম জলে কেচেছ? ঠান্ডা না গরম? গরম জলে। এবার হা হা করে হেসে উঠল জয়ন্ত। ওরে নির্বোধ, তুই কি জানিস না যে গরম জলে রক্তের ছোপ ভালো করে নিশ্চিহ্ন হয় না? এখন বল, তোর জামায় আর পাজামায় এত অস্পষ্ট দাগ কিসের? রক্তের। আনন্দ এবার জোর গলার প্রতিবাদ করে বলে উঠল, ওসব রক্তের দাগ নয়। উত্তম। পুলিশের পরীক্ষাগারে এই দুটো জিনিস পাঠিয়ে দিলেই অচিরে জানা যাবে এ মানুষের রক্তের দাগ কিনা, আর তার কোন টাইপের রক্ত। মহেন্দ্রবাবুর রক্তের টাইপের সঙ্গে তার মিল আছে কিনা। আনন্দ আর কথা বলল না, ঘাড় হেট করে চুপচাপ বসে পড়ল মেঝেতে। জয়ন্ত বললে, ইন্সপেক্টর মশাই, আর একটা কথা, সমুদ্র তীরের পদচিহ্নের ছাঁচের সঙ্গে আনন্দের জুতো মিলিয়ে দেখেছেন কি? ইন্সপেক্টর বললে, দেখেছি, হুবহু মিলে গেছে। জয়ন্ত এবার আনন্দের দিকে তাকিয়ে বললে, বৎস আনন্দ, একটি চলতি গানের ভাষায় এবারে তোমাকে প্রশ্ন করা যেতে পারে, কোনটি তোমার আসল নাম শুধাই তোমারে, আনন্দ না মোহিতলাল? আসামি চমকে বলে উঠল, আমার নাম আনন্দ গোপাল মিত্র। জয়ন্ত এবার গম্ভীর মুখে বললে, তোমার নাম মোহিতলাল। তুমি হচ্ছ নিহত মহেন্দ্রবাবুর বাড়ি থেকে একদা বিতাড়িত ভাগিনীয়। আমার বিশ্বাস তোমাকে শনাক্ত করার লোকের অভাব হবে না। ইন্সপেক্টর বললেন, সুন্দরবাবু কোথায়? জয়ন্ত বললে, তিনি গোসা করে বাসায় ফিরে গেছেন। যাওয়ার সময় বলে গেছেন পরের মামলার ঝামেলা পোয়াবার আগ্রহ তার নেই, তিনি স্রেফ বেড়াতে আর হাওয়া খেতে এসেছেন এখানে। ইন্সপেক্টর তারপর জয়ন্তের কাছে এগিয়ে গদগদ হয়ে বললেন, মশাই, আশ্চর্য আপনার ক্ষমতা, এত তাড়াতাড়ি মামলার কিনারা, অবিশ্বাস্য ব্যাপার, অবাক কাণ্ড। জয়ন্ত বললে, কিচ্ছু না, কিচ্ছু না। অপরাধের সঙ্গে সঙ্গে তদন্তে নিযুক্ত হওয়ার অনেক সুবিধা। তারপর প্রথমেই আমাদের পথ নির্দেশ করেছে বালুকা বিতানে লেখা পদচিহ্নের উপাখ্যান। এসো মানিক,
এখনো আমাদের প্রভাতী বায়ু সেবনের যথেষ্ট সময় আছে। নমস্কার মশাই, নমস্কার।